একাত্তর জানালে দুঃখিত, একাত্তর জানালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে মিথিলা ফারজানা এবং যারা একাত্তর জার্নাল দেখেন এবং যারা একাত্তর জার্নাল দেখেন না তাদের দুপক্ষের জন্যই বলছি যে একাত্তর জার্নাল সারাদিনকার খবরাখবরগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে সেটি একদম ঠিক খবরের মতো করে না, বরং খবরের চেয়ে বেশি কিছু জানাবার চেষ্টা করে, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বলে সারাদিন পত্রপত্রিকা, গণমাধ্যম এবং অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন সব জায়গায় এসেছে। আপনারা যেগুলো বেশি করে দেখতে চান, শুনতে চান। আজকে একাত্তর জার্নালের টেবিলে যারা যোগ দিয়েছেন তারা হলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ এবং সাংবাদিক নাজমুল আশরাফ। আপনাদের দুজনকে একাত্তর জার্নালে স্বাগত জানিয়ে রাখছি। তবে একটু জানিয়ে রাখছি দর্শক আপনাদেরকে www.facebook.com/71journal এই ওয়েব পেজটি খোলা আছে, আপনারা সেখানে লাইভ দেখতে পারেন এবং সেখানে আপনারা প্রশ্ন করতে পারেন, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, আপনারা জানাতে পারেন আপনারা কি বিষয়ে শুনতে চান আলাপ আলোচনা। আজকের এটি একটু বলে রাখা দরকার যে আজকের প্রধান খবরগুলোর মধ্যে কোন কোন বিষয়ে আপনাদের জানবার আগ্রহ আছে সেটি হয়তো আপনারা জানাতে পারেন আমাদেরকে, কিন্তু ঠিক আজকের খবর নয়, এরকম ঘটনা নিয়ে সাধারণত আমরা একাত্তর জার্নালে আলাপ করি না। আজকে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে নির্বাচন কমিশন সংলাপ শুরু করেছে, আনুষ্ঠানিক সংলাপ শুরু করেছে এবং আজকে থেকে পরবর্তী যতদিন পর্যন্ত সংলাপ চলবে নির্বাচন কমিশন জানাচ্ছে যে সেই সংলাপগুলোর একটি সার সংক্ষেপ জানিয়ে দেওয়া হবে বিভিন্ন রাজনৈতিক দলকে। আজকের এই সংলাপে উপস্থিত ছিলেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা তাকে যুক্ত করে নিচ্ছি এবং যুক্ত করে নিয়েই এই আলাপটি চালাতে চাই। খুব সম্ভবত এখনও আমরা যুক্ত করে নিতে পারিনি, যুক্ত করে নিতে পারলেই কথাটি শুরু করব। তবে জনাব শওকত মাহমুদ, আপনাকে দিয়ে শুরু করছি। আপনি কতটা আশাবাদী এই সংলাপের ব্যাপারে? আসলে আমার মনে হয় ডক্টর আনোয়ার হোসেনের বক্তব্য শুনলে ভালো হতো এবং আমিও আসলে শুনবো। আমরা যেখানে সংলাপটি হয়েছে, কি পরিবেশে হয়েছে, কেমন হয়েছে সেটা এখনো আমি ঠিক জানি না, আমরা যেহেতু উপস্থিত ছিলাম না। তবে নির্বাচন কমিশন যে রোড ম্যাপ ঘোষণা করেছে সেই রোড ম্যাপের অংশ হিসেবে তারা এই সংলাপের আয়োজন করেছে এবং ইতিপূর্বে যে নির্বাচনগুলো হয়েছে, জাতীয় নির্বাচন, এমনকি স্থানীয় সংস্থার নির্বাচনের আগেও সুশীল সমাজের সঙ্গে মত বিনিময়ের ঘটনা ঘটেছে এবং আজকে প্রায় দিনব্যাপী এই সংলাপ চলেছে। আমি যেটা মানে টিভি চ্যানেলে এক ঝলক দেখেছি সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনকে মানে রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনের জন্য কি কি করা উচিত সেগুলির ব্যাপারে তারা পরামর্শ দিয়েছেন। 2 নম্বর হচ্ছে যে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নির্বাচন কমিশন কি করতে পারে সেই বিষয়ে তারা প্রস্তাবনা রেখেছেন, অসংখ্য প্রস্তাবনা। এখন প্রস্তাবনাগুলো কি কি ছিল এটা যারা ছিলেন তারা বলতে পারবেন এবং আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনীর কথাও তারা বলেছেন এবং আমি এরকমও দেখেছি সেনা মোতায়েনের কথাটি এসছে, কারণ সেনা মোতায়েন করতে গেলে আরপিওতে যে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা ছিল সেই সংজ্ঞা থেকে সেনাবাহিনীকে বাইরে রাখা হয়েছিল, এখন সেটা সংশোধন করে আবার অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে এবং না ভোট, তারপরে আরও কি কি বলেছেন আর কি। তো আমার মনে হয় যেহেতু সংলাপ শুরু হয়েছে, সংলাপের মধ্যে অনেক ধরনের প্রস্তাব আসবে। আর নির্বাচন কমিশন যেটা বলেছে আমি শুনেছি, আমি আরেকটি চ্যানেলে আজকে ছিলাম, যে পর্যবেক্ষক সংস্থা ব্রতির নির্বাহী পরিচালক বলেছেন যে তারা পর্যবেক্ষণের ক্ষেত্রেও একটা প্রস্তাব দিয়েছেন এবং দ্বিতীয়ত নির্বাচন কমিশন নিজে বলেছে যে তাদের আজকে নিজেদের বলার কিছু নেই, বরং তারা শুনবেন। তো সেই শোনাটা কিরকম হয়েছে আমার মনে হয় ডক্টর আনোয়ার হোসেনের বক্তব্যের পর আমি বক্তব্য আমরা নিশ্চয়ই ডক্টর আনোয়ার হোসেনকে যখনই যুক্ত করে নিতে পারবো তখনই শুনতে পারবো, কিন্তু জনাব নাজমুল আশরাফ আমরা পেয়ে গেছি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনকে। আমার মনে হয় তার কথাটাই আগে শুনে নিই। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। যেটি জনাব, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন আমার কথা? পাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। আমি শুরু করছি আসলে জনাব শওকত মাহমুদ যে প্রশ্নগুলো জানতে চেয়েছেন সেগুলো দিয়ে শুরু করছি। আজকে পরিবেশটি কেমন ছিল এবং যেটি আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে শুনেছি যে তারা বারবারই বলেছেন যে তারা শুনতে চান, তারা বলবেন না কিছু, সেই বিষয়টিকে নিশ্চিত করা গেছে কিনা? আমরা যারা আলোচনায় আমন্ত্রিত হয়েছিলাম সংখ্যায় তো বেশ ছিল, তবে পরিবেশটি সম্পর্কে কথা বলতে গেলে আমি বলবো বেশ ভালো পরিবেশ ছিল, কারণ সময়ের একটা সংক্ষিপ্ততা ছিল ঠিকই, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম
যে সবাই খুব সুনির্দিষ্ট প্রস্তাব ভিত্তিক সংক্ষিপ্ত বক্তব্য রেখেছে এবং অজস্র অসংখ্য সদর্থক সুপারিশমালা কিন্তু চলে এসেছে। মত এবং পথের ভিন্নতা সত্ত্বেও বেশ কিছু ঐকমত্য ভিত্তিক প্রস্তাব উঠে এসেছে। সেই জন্য আমি বলবো যে সামগ্রিক আলোচনাটাই সেটা কেমন, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, কি ধরনের ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবগুলো এসছে? না, এই আলোচনায় প্রস্তাবের মধ্যে অনেক কিছুই তো এসেছে। তবে যতগুলো প্রস্তাব নিয়ে ঐকমত্য আছে তার মধ্যে একটি হচ্ছে যে না ভোটের প্রচলন হওয়া উচিত বলে এটা অনেকেই বলেছেন এবং আমি ব্যক্তিগতভাবেও এই না ভোটের পক্ষে আমার অভিমত ব্যক্ত করেছি। কারণ এই জন্যে যে গণতন্ত্র মানেই হচ্ছে প্রতিনিধিত্বমূলক সরকার, আর প্রতিনিধিত্ব মানেই হচ্ছে জনগণের অভিমতের প্রতিনিধিত্ব। তো জনগণ যদি হ্যাঁ বা না অভিমত দুটোই পোষণ করে থাকে তার প্রতিফলনের সুযোগ অবশ্যই থাকতে হয়। সেই সুবাদে অনেকেই না ভোটের কথা বলেছেন। এছাড়া আর একটি ঐকমত্য বেশ লক্ষ্য করা গেছে, সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন যেন যথেষ্ট শক্তিশালী স্বাধীন ভূমিকা পালন করতে পারে। আমার যেটা বক্তব্য ছিল যে সংবিধানের 118(4) ধারা অনুযায়ী নির্বাচন কমিশন স্বাধীন, এবং আমি বলবার চেষ্টা করেছি যে এই স্বাধীন শব্দটির নির্গলিতার্থ অবশ্যই অনুধাবন করতে হবে নির্বাচন কমিশনকে। তো নির্বাচন কমিশন যদি যথেষ্ট স্বাধীন নিরপেক্ষ থাকে তাহলে আমরা একটা কাঙ্ক্ষিত মানের নির্বাচন পেতে পারি। অবশ্য এটাকেও অস্বীকার করেননি যে নির্বাচন কমিশন এককভাবে স্বাধীন দৃঢ় থাকলেই যে ভালো নির্বাচন হবে তা নয়, বরং নির্বাচন সংশ্লিষ্ট যে মহলগুলো আছে সবারই ঐকান্তিক সদিচ্ছা থাকার প্রয়োজন বলে মনে করেন আর কি। এটা বাস্তবসম্মত। আমার একটা প্রশ্ন আছে, যে বৈঠকটি আজকে হলো, মানে যে বৈঠকটির মাধ্যমে যাত্রা শুরু হলো সেটি খুবই ভালো উদ্যোগ। সমাজের সব ধরনের মানুষের মতামত যদি নেওয়া হয় এবং সবশেষ রাজনীতিবিদদের মতামত তো অবশ্যই নেওয়া হবে, তাতে করে একটা ভালো নির্বাচনের জন্য এত সব মানুষের বুদ্ধির ফল যদি কাজে লাগানো যায় নিশ্চয়ই সেটি একটি ভালো নির্বাচন হবে। আপনারা পরামর্শ দিয়ে আসছেন, বাস্তবায়ন কি হবে আমরা সেটা দেখব। আজকে যে পরামর্শগুলো এসেছে আপনি বলছিলেন যে বেশিরভাগই খুব সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে। আমি বিডি নিউজে দেখছি উল্লেখযোগ্য যে প্রস্তাবগুলো তার মধ্যে দুটো বিষয় নিয়ে আমার একটু জানার বা উদ্বেগ আছে। একটি বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়া তদারকি করা এবং গণমাধ্যমে কি ধরনের রিপোর্ট পরিবেশন করছে সেই কিভাবে করবে সেটিও নির্বাচনী আচরণ বিধিতে যুক্ত করা। সোশ্যাল মিডিয়ার উপর নিয়ন্ত্রণের কোনো সুযোগ নাই এখনকার দুনিয়াতে। তারপরে চাইলে সরকার ধরেন কারিগরিভাবে এটার কর্তৃত্ব নিতে পারে, কিন্তু গণমাধ্যম যেভাবে কাজ করছে, গণমাধ্যম যদি দায়িত্বহীন কাজ করে তার জন্য যথেষ্ট পরিমাণে আইন কানুন আছে। এখন নির্বাচন কাভার করার ক্ষেত্রে যদি গণমাধ্যম ভুল সংবাদ, বিভ্রান্তিকর সংবাদ উল্টাপাল্টা করে তার জন্য অনেক ব্যবস্থা আছে। নির্বাচনী আচরণ বিধির মধ্যে গণমাধ্যমকে নিয়ে এসে কি নির্বাচন কমিশন কি করতে চায়, কমিশন করতে চায় না, যারা সুপারিশ দিয়েছেন তারা কি বুঝাতে চান যে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে গণমাধ্যম কাজ করবে, বিষয়টা কিরকম? অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, গণমাধ্যম নিয়ে আজকে তেমন একটা আলোচনা হয়নি, কারণ আমরা জেনেছি যে গণমাধ্যমের সঙ্গে নির্বাচন কমিশন স্বতন্ত্রভাবে একটা আলোচনা করবে। তবে এটা পরিষ্কার হয়েছে যে গণমাধ্যমের একটা ভূমিকা যে আছে এই ধরনের কর্মকাণ্ড বা কর্মযজ্ঞে, আমি বলবো নির্বাচন একটা বিশাল কর্মযজ্ঞ। তো সেই সুবাদে গণমাধ্যমের মাধ্যমেই আমরা নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য খুঁজে পাই, আমাদের কাছে হাজির থাকে, এবং সেই জন্য গণমাধ্যমের একটা বিশেষ ভূমিকা আছে। এই কথাটা অনেকের কথা নিহিতার্থ হিসেবে উঠে এসেছে আজকের আলোচনায়। তবে গণমাধ্যম কিন্তু এই জন্যই গণমাধ্যম বলা হয় যে গণমাধ্যম জনগণের প্রতিনিধিত্ব করে। সেই জায়গাটিতে গণমাধ্যম নির্বাচনের একটি অংশী হিসেবে বা স্টেক হোল্ডার হিসেবে কাজ করে, এবং শুধু তাই নয়, গণমাধ্যমের মধ্য দিয়ে যে নির্বাচনের
আমরা যাকে বলি সমতল ক্রীড়াভূমি, সেই সমতল ক্রীড়াভূমি বা লেভেল প্লেইং ফিল্ড সেটি তৈরি হচ্ছে কিনা সেটি সম্পর্কে কিন্তু আমরা গণমাধ্যম তো স্যার যেটি বাস্তবতা, মাঠের বাস্তবতা সেগুলোই তুলে ধরে। সেখানে যদি কেউ দায়িত্ব জ্ঞানহীন হয় তার জন্য ব্যবস্থা নেওয়া যেতেই পারে। কিন্তু আমি বিডি নিউজে বরাদ দিয়ে বলছিলাম, এখানে বলা হচ্ছে গণমাধ্যমে প্রার্থী ও দল নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন রোধে আচরণবিধিতে যুক্ত করা। আর প্রথম আলোতে বলা হয়েছে যে গণমাধ্যম কোনো নির্দিষ্ট ব্যক্তি দলের পক্ষে কাজ করে কিনা সেটা দেখা। তো এই বিষয়গুলো কি নির্বাচনের আচরণ বিধির মধ্যে পড়ে? এটা তো গণমাধ্যমের যেই সুস্থ চর্চা তার ভিতরেই আসে। আমি বলছিলাম যে গণমাধ্যম মানে জনগণের প্রতিনিধিত্ব করা মাধ্যম, কাজে অবধারিতভাবে গণমাধ্যম কখনোই কোনো বিশেষ ব্যক্তি, দল, গোষ্ঠী, মহলের প্রতিনিধিত্ব করতে পারে না। দেশ এবং জনগণের স্বার্থেই গণমাধ্যম তথ্য সরবরাহ করবে, হাজির করবে বা কথা বলবে। সুতরাং এ বিষয়ে কোনো দ্বিমত থাকবার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। তবে মাঠের বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশে গণমাধ্যমের যে পরিবেশ পরিস্থিতি, তাতে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক পত্রপত্রিকা বিশেষ দল, গোষ্ঠী বা মহলের প্রতিনিধিত্ব করে। সেটি কিন্তু অনাকাঙ্ক্ষিত ব্যাপার। অবস্থানও সেইভাবে থাকে না। স্যার, আমার এটি একটি আদর্শিক প্রশ্ন। আমি শুধু একটি বিষয় জানতে চাই জনাব নাজমুল সাহেব, যেটি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন আপনি এখনো উল্লেখ করেননি, নির্বাচনকালীন সময়ে সেনা মোতায়েন প্রসঙ্গে কি ধরনের আলাপ এসছে? না, বাস্তবতার কথা তো আমি স্বীকারই করে দিচ্ছি যে বাস্তবতার প্রেক্ষাপটে আমরা যে দৃশ্যপটটি পাই সেটি অনাকাঙ্ক্ষিত। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে নির্বাচনের মতো জাতীয় গুরুত্বপূর্ণ একটি বিষয় গণমাধ্যমের কাছে থেকে আমরা যে ভূমিকাটি আশা করব সেটি সম্পূর্ণ গণমুখী ভূমিকা। আমি একটু জানতে চাচ্ছিলাম সেনা মোতায়েন প্রসঙ্গে কি কথা হয়েছে? না, ব্যাপারটা হচ্ছে যে গণমাধ্যম কিভাবে কাজ করবে সে ব্যাপারে কিন্তু নিয়ন্ত্রণ আরোপ করা বেশ কঠিন আমি মনে করি। গণমাধ্যম নিজস্ব পদ্ধতিতেই চলে এবং গণমাধ্যমের দিক নির্দেশনা। আমি সেনা মোতায়েন প্রসঙ্গে কথা বলছিলাম, সেনা মোতায়েন প্রসঙ্গে জানতে চাচ্ছিলাম নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে কি ধরনের মতামত দিয়েছেন আজকের আলোচকরা? বেশিরভাগ আলোচকরাই বলেছেন কিনা, নাকি বিচ্ছিন্নভাবে? মতামতের মধ্যে আমি বড় যে জায়গাগুলো সেটি হচ্ছে অনেকটাই লক্ষ্য করেছি যে প্রথমত নির্বাচন কমিশন যেন শক্ত, সমর্থ, স্বাধীন হিসেবে কাজ করে তা নিয়ে একটা ঐকমত্য আমরা লক্ষ্য করেছি। আর একটি হচ্ছে যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করবার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের, এবং নির্বাচন কমিশন নির্বাচনের সময় যে কতগুলো নেতিবাচক উপাদান আমাদের নির্বাচনকে প্রভাবিত করে সে সম্পর্কে সচেতন থাকতে হবে। যেমন আমি ব্যক্তিগতভাবে বলেছি যে অবৈধ অর্থ, অস্ত্র, পেশি শক্তি। সেনা মোতায়েন প্রসঙ্গে কি কথা হয়েছে অধ্যাপক আনোয়ার হোসেন? নির্বাচনের চিকনগুনিয়া আর কি, তো এগুলো সম্পর্কে একটু সচেতন থাকতে হবে এবং প্রয়োজনীয় অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে কি কথা হয়েছে? আবার একটু বলুন। সেনা মোতায়েন, নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা। না, এটা আমি শুনতে পাইনি, ভালো করে বলুন। আজকের বৈঠকে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে কি ধরনের প্রস্তাব এসেছে? সেনাবাহিনী সম্পর্কে যে মতটি এসেছে আমি মনে করি গণমাধ্যমে সঠিকভাবে আসেনি কথাটা। সবাই কিন্তু এক ধরনের ঐকমত্য পোষণ করেছেন যে সেনাবাহিনী অন্ততপক্ষে সরাসরি রাজনৈতিক ভূমিকায় সম্পৃক্ত করা উচিত নয়, এবং তাতে করে সেনাবাহিনীর পেশাদারিত্ব প্রশ্নবিদ্ধ হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। তবে এটা ঠিক যে যদি কোনো অনিবার্য জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকার প্রয়োজন হয়, সেনাবাহিনী থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে, এবং এই মতটা আমারও ছিল। তো আমার মনে হয় যে এটা পরিষ্কার হচ্ছে। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে। উনি কি শুনতে পাচ্ছেন? তাহলে আমার একটা জিজ্ঞাসা ছিল। জিজ্ঞেস করতে পারেন, আমি জানি না উনি শুনতে পাবেন। আচ্ছা, আমি প্রফেসর আনোয়ার হোসেন সাহেবকে একটু জিজ্ঞেস করতে চাই
যে আপনি বলেছেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের করণীয় আছে। এখন এই সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের করণীয় যে তার সামনে যে আইন আছে সেই আইনের পর্যালোচনা পূর্বক যে আইনের ক ধারায় সংশোধন, গ ধারায় সংশোধন এগুলো করে নির্বাচনকে সুষ্ঠু করা। কিন্তু নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক এবং এই নির্বাচনকে গ্রহণযোগ্য করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে আপনারা এমন কোনো সুপারিশ রেখেছেন কিনা? কারণ আপনারা সুশীল সমাজের, নাগরিক সমাজের প্রতিনিধিবর্গ। তো এই অভিযান সমাজ শুধুমাত্র নির্বাচন কমিশনকে কি কি করণীয় সেটাই বলেছেন, না নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য যে এর বাইরে যে যেই কাঠামোতে, যেই সরকারের অধীনে বা যেই ব্যবস্থাপনার অধীনে বা নির্বাচন কমিশন যাদের সহায়তায় নির্বাচনটা করবেন সেটা কি ধরনের হওয়া উচিত, এই ধরনের কোনো আলোচনা হয়েছে কিনা? কারণ আপনারা যখন পরামর্শ দিয়েছেন নিশ্চয়ই এই নির্বাচনকে গ্রহণযোগ্য একটি নির্বাচন করার জন্যই পরামর্শটা দিয়েছেন। এখন নির্বাচন যদি একতরফা হয় তাহলে সেখানে নির্বাচন কমিশনের এই করা উচিত, এই ভালো কাজ করা উচিত, সেগুলো তো কোনো ফলদায়ক হবে না। আমার মনে হয় যে প্রশ্নটি সেই বিষয়ে কি আপনারা কোনো পরামর্শ রেখেছেন? পুরোপুরি শুনতে পেরেছেন কিনা অধ্যাপক সাইদুর হোসেন? জি হ্যাঁ, প্রশ্নটি অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমি মনে করি। আমাদের আলোচনা বা সুপারিশমূলক বক্তব্যে এই বিষয়টি কিন্তু স্পষ্টভাবে উঠে এসেছে সবার বক্তব্যেই, যে নির্বাচনটি হতে হবে অন্তর্ভুক্তিমূলক এবং সবার অংশগ্রহণমূলক, এবং সেই জন্যে একটা অনুঘটক সম ভূমিকা নির্বাচন কমিশনকে পালন করতে হবে, এই কথাটা স্পষ্ট করে বলা আছে। এবং আপনি যেটা বলছেন যে একতরফা নির্বাচন, না, একতরফা নির্বাচনকে আমরা বা আমি ব্যক্তিগতভাবে সেটা নির্বাচন বলবো না আর কি। নির্বাচন মানেই হচ্ছে অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এই লক্ষ্যে সবাই কিন্তু কথা বলেছেন আর কি। অনেক ধন্যবাদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। কিছু এই প্রসঙ্গে এখনো বলবার কি সময় এসছে? এই আলাপ নিয়ে আমার মনে হয় আরো কিছুদিন পার হতে হবে। সেটা যাক, আজকের আলোচনা নিয়ে আরেকটু বলে শেষ করি যে আজকে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল তার অর্ধেক লোকই জাননি। তার মানে যে যাদের নাম আমরা দেখছি গেছেন তারা প্রত্যেকে সমাজের বিশিষ্ট ব্যক্তি, এবং যে নামগুলো দেখছি প্রত্যেককে সবাই চেনেন। এবং এখানে আমি বলবো যে দলমত নির্বিশেষে সব ধরনের ব্যক্তিত্বদেরকেই আমন্ত্রণ জানানো হয়েছে, আরও হয়তো ছিলেন। তাহলে 59 জনকে দাওয়াত দিয়ে ওখানে 30 জন এসেছেন, অর্ধেক, সেটা তাদের উদ্যোগের ক্ষেত্রে একটা নিশ্চয়ই ব্যর্থতাই আমি বলবো। তার মধ্যে আবার দাওয়াত পাননি এরকম 2 জন ঢুকে গেছেন, ঢুকে গিয়ে বক্তৃতা দিয়েছেন, সিগনেচারও করেছেন, পরে চিহ্নিত করার পর তাদেরকে বের করে দিয়েছেন। তাহলে মানে আমি বলছি যে প্রস্তুতির দিক থেকে তাদের যথেষ্ট সচেতন এবং গুরুত্ব থাকার ব্যাপার ছিল। আমার একটা বিষয় বলে আমি শেষ করবো, অনেক রকমের সুপারিশ আছে, নিশ্চয়ই আরো অনেকে সুপারিশ দেবে, সব সুপারিশ শেষ করে চূড়ান্ত করবে, তারপর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন করা যায়। তার সাথে আরো অনেক বিষয় আছে, আইন শৃঙ্খলা, সবার অংশগ্রহণ, এগুলো তো আসবেই। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার আজকের বৈঠকের পরে সাংবাদিকদের উদ্দেশ্যে যেটা বলেছেন সেখানে একটা বিষয় নিয়ে আমার একটু প্রশ্ন আছে। তিনি বলেছেন যে সবার এই সুপারিশ বাস্তবায়ন করার জন্য সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দরকার হলে সরকারের সাথে সমঝোতা করা হবে। নির্বাচন কমিশন সরকারের সাথে কি সমঝোতা করবে? নির্বাচন কমিশনের যে সাংবিধানিক ক্ষমতা আছে, সংবিধান অনুযায়ী যে কর্তৃত্ব তার আছে, সেটি প্রয়োগ করলেই তো হয়। এবং সেই সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করার জন্য যা যা প্রয়োজন তখন সরকারের কাছে চাইবে, এবং ওই সময় সরকার কিন্তু ওটা অন্তর্বর্তীকালীন সরকার, দলীয় হোক আর নির্দলীয় হোক, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে তারা কাজ করবে, তাদের প্রয়োজনে তাদের কর্তৃত্ব অনুযায়ী যা যা লাগে সেগুলো দেবে। সেই কথাটা সাহসের সাথে বলতে পারলেন না, সরকারের সাথে প্রয়োজনে এগুলো সমঝোতা করব। তার মানে কি আমি চাইলাম ভাই দেন, না দিলেন মানে পেলাম না, বিষয়টা কি এরকম? তাহলে ওই জায়গায় নির্বাচন কমিশনের বা প্রধান নির্বাচন কমিশনার যে শক্ত অবস্থান, গার্ডসটা এবং সাহসটা জোগানোর বিষয়টা আমার মনে হয় এই বক্তব্যে খুব একটা পাওয়া যায়নি। না, এটা প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, আমি কথাটা শুনিনি, এটা নাজমুল আশরাফ যেভাবে বলেছে, তিনি যদি বলেন যে সরকারের সঙ্গে সমঝোতা করে এটা করব, এটা আমার মনে হয় যে এই বক্তব্য নিয়ে এটা আলোচনার সুযোগ রয়ে গেছে যে উনি আসলে কি মিন করতে চাইলেন এটা। এবং এটা যেটা আমাদের প্রফেসর আনোয়ার হোসেন সাহেব বলেছেন যে প্রায় সবাই বলেছে যে অন্তর্ভুক্তিমূলক, সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন, সেই ক্ষেত্রে এই তাগিদটা সবাই দিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন কিনা সেটা ওনার বিষয়। তবে আমরা নির্বাচন কমিশনের দিকে আমরা তাকিয়ে থাকব যে সামনের সংলাপগুলো এবং সংলাপগুলোর পরিপ্রেক্ষিতে তারা কি ধরনের সুপারিশমালা সরকারের জন্য তৈরি করেন। একটা হচ্ছে আইনি সংশোধনের সুপারিশমালা,
আরেকটা হচ্ছে আইনের বাইরে যে রাজনৈতিক সংকটটা আছে, যে দলগুলো বলছে যে সহায়ক সরকার ছাড়া আমরা, নিরপেক্ষ সহায়ক সরকার ছাড়া নির্বাচনে যাব না, এবং আরেক দল বলছে যে না সহায়ক সরকার হবে না, এবং পাল্টাপাল্টি সুপারিশের কথা কিন্তু পত্রপত্রিকা আসছে যে একদল বলছে যে সেনাবাহিনী মোতাবেক, আরেক দল বলছে যে এই ধরনের প্রস্তাব আমরা দেব না। তো সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন মানে আইনি সুপারিশ এবং আইন বহির্ভূত মানে যে নির্বাচন কমিশন যেমন আচরণবিধিটা এটার কোনো লিগালি স্ট্রেংথ কি, এটা একটা মানে আপনাদের কাছে অনুরোধ করছি যে এগুলি করবেন না, করলে এই হতে পারে। তো সেই বিষয়ে আমরা অপেক্ষায় থাকবো। তবে প্রধান নির্বাচন কমিশনারের ব্যক্তিত্বের উপর অনেক কিছু নির্ভর করে, এবং প্রধান নির্বাচন কমিশনারের ব্যক্তিত্বের উপর একটা প্রাতিষ্ঠানিক স্বাধীনতা কতখানি অর্জন করা যায় সেটাও কিন্তু দেখার বিষয়। যেমন ইন্ডিয়াতে আমরা দেখেছি চিফ ইলেকশন কমিশনার সেশন যে ধরনের ভূমিকা পালন করেছে, এটা হয়তো তার জন্য যে এখতিয়ারমূলক যে আচরণবিধি ছিল তার বাইরেও তিনি চলে গেছেন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য। এটা কিন্তু একটা ব্যক্তির উপর ডিপেন্ড করে। আর নাজমুল আশরাফ আরেকটি পয়েন্ট বলেছে বিডি নিউজের সূত্রে যে গণমাধ্যমকে, সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করা, এবং প্রফেসর আনোয়ার হোসেন সাহেবও বলেছেন যে উনারা আশা করেন যে নির্বাচনের সময় সব মিডিয়া দল নিরপেক্ষভাবে তাতে ভূমিকা পালন করবে। আমার মনে হয় যে গণতন্ত্র এখন যে পর্যায়ে, আমেরিকার মতো দেশে রিপাবলিকান মিডিয়া, ডেমোক্রেট মিডিয়া এটা সেপারেটলি কাজ করে। কথা হচ্ছে যে আপনি নির্বাচন আগে থেকেই করে, আমাদের দেশেও এটা করে, এবং মিডিয়ার সেটা ফ্রিডম আছে যে আমি অমুক দলকে সমর্থন করব। কিন্তু কথা হচ্ছে যে সমর্থনের নামে আপনি নির্বাচনের পরিবেশকে আপনি অপপ্রচার দিয়ে, উৎসাহ দিয়ে এমন পরিবেশ করবেন না, ভুল তথ্য দিয়ে, যাতে করে নির্বাচনটাই একটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সেই জায়গাটা করে কিন্তু নিয়ন্ত্রণের কথা বললেই, যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি 57 ধারা রেখে সাংবাদিকরা সুষ্ঠু নির্বাচন কভার করতে পারবে না। তাদের মধ্যে ভয় থাকবে যে আমার যে কোনো একটা নিউজের ক্ষেত্রে একটা প্রার্থী এমন একটা ঘটনা ঘটিয়েছে, আমি এই প্রার্থীর বিরুদ্ধে নিউজ করলে প্রার্থী সোজা থানায় গিয়ে আমার বিরুদ্ধে মামলা করে আমাকে অ্যারেস্ট করবে। অনলাইন বা সম্প্রচারের ক্ষেত্রে যেসব নীতিমালার কথা বলা হচ্ছে, এগুলো যদি বাস্তবে প্রয়োগ করা হয় তাহলে তো সাংবাদিকরা নির্ভীকভাবে এবং তাদের পেশাগত সচেতনতার সঙ্গে এই দায়িত্বটা পালন করতে পারবে না। সেই ক্ষেত্রে আমি বলবো যে মিডিয়াকে আচরণ বিধির আওতায় আনাটা এটা খুবই ভুল হবে। এটাই হচ্ছে বড় কথা। বিরতিতে যাচ্ছি, রাত 12টা বেজে গেছে এবং আজকে থেকে শুরু হচ্ছে আগস্ট মাসের প্রথম দিন আজ, এবং আগস্ট মাসের 15 তারিখ বাংলাদেশের জন্য একটি কলঙ্কিত অধ্যায়। সেই অধ্যায়ের শুরু যেই মাসে, সেই মাসের প্রথম দিন আজকে। আমরা বিরতি থেকে ফেরত আসছি এবং ফেরত এসে রামপাল বিষয়ে আজকে একটা বড় ধরনের পদক্ষেপের কথা শুনেছি সরকারের পক্ষ থেকেও, এবং সেটি নিয়েও আবার তর্ক বিতর্ক আছে গণমাধ্যমে। সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই বিরতির পর। জানাল এবং আবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছে মিথিলা ফারজানা। প্রথম আলো। কাফরুল, মিরপুর ও বনানীতে লোডশেডিং, ডেস্কোর গ্রিডের সমস্যা, ঘরে আর ঘুরবে না মাছ, আসবে না সাপ, ঘরের ভেতর হাঁটু পানি, এ পানিতে মাছ তো আসবেই, মাছ দেখে শিশুরা উচ্ছ্বসিত হয়ে, যাই হোক নিশ্চয়ই পানি নেমে যাওয়ার কোনো একটি খবর। আর সিনেট পূর্ণাঙ্গ করে উপাচার্য প্যানেল নির্বাচন করা যেত। উপাচার্য প্যানেল নির্বাচন নিয়ে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। ঝুলন্ত বাসে ঝুলছিল 26 হজযাত্রীর প্রাণ। এটি হযরত শাহজালাল বিমানবন্দরের টার্মিনালে এই ঘটনাটি ঘটেছে, এবং যে পরামর্শ সবচেয়ে বেশি পেল ইসি, যে আলাপটি আমরা এতক্ষণ করছিলাম। আমাদের হাতে আছে ডেইলি স্টার বলছে বগুড়া স্টুডেন্ট রেপ, ওমেন কাউন্সিলর মাদার হেল্ড ইন পাবনা। এই খবরটি আমরা কিছুক্ষণ আগে জানিয়েছে আপনার। এটি আসলে গতকালকের ঘটনা, গতকালকের ফলে আপডেট হয়নি, এটা গতকালকে আমরা দেখেছি। বাংলা ট্রিবিউন দেখতে চাই। বাংলা ট্রিবিউন বলছে তুফানের ক্ষমতায় রুমকি ও চাঁদাবাজ। এই রুমকি যিনি এই কাউন্সিলর, সেই কাউন্সিলরও চাঁদাবাজ হয়ে উঠেছেন বা উঠতে পেরেছেন, কারণ তুফান সরকারের যে ক্ষমতা ছিল, যে ক্ষমতাশালী তুফান সরকার, সেই কারণে রুমকিও ক্ষমতাশালী হয়ে উঠেছেন এবং চাঁদাবাজ হয়ে উঠছেন, এমনটি খবর দিচ্ছে ডেইলি বাংলা ট্রিবিউন। আমাদের হাতে বাকিগুলো আসছে না খুব সম্ভবত। আমাদের হাতে যে খবরাখবরগুলো আছে সেগুলো আপডেট হয়নি ইন্টারনেটের জটিলতার কারণে। সেই ক্ষমতা সুপ্রিম কোর্ট নিয়ে নিতে চায়। নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের যে ক্ষমতা সংবিধানের রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে, তা সুপ্রিম কোর্ট নিয়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আমার মনে হয় যে
এটি আবার একটা নতুন বিতর্কের জন্ম দিতে পারে, কারণ বিচার বিভাগ এবং প্রশাসন এই দুই পক্ষের মধ্যে প্রায়ই আমরা দেখছি এক ধরনের তর্কাতর্কি অবস্থান। সংলাপে ইসিকে আস্থা অর্জনের পরামর্শ, রামপালে কাজ থামবে না, সমীক্ষাও হবে, এই প্রসঙ্গটি নিয়ে আমরা আসলে আলাপ করতে চাই। ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী তিনি আজকে প্রেস কনফারেন্স করেছেন এবং যে প্রেস কনফারেন্সে তিনি বলছেন যে ইউনেস্কো আমরা একটু দেখতে চাই দুটো ড্রাফট, একটি এবং আরেকটি হচ্ছে সংশোধিত সিদ্ধান্ত ইউনেস্কোর তিনি পেশ করেছেন। আমার ধারণা আমাদের কাছে সেটি আছে এবং সেই পেশকৃত এই তথ্যে তিনি বুঝিয়ে বলেছেন। একটু দেখি ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী কি বলেছেন, তারপর না হয় সেই ডকুমেন্টটি আমরা দেখব। কিন্তু ইউনেস্কোর কমিটির আমরা কোনো মেম্বার না, শুধু আমাদেরকে বাইরে ওই উপরে গ্যালারিতে বসতেছে অবজারভার। যে 21টা দেশ, সে 21টা দেশের মধ্যে একটা দেশ আমাদের হয়ে রিভিশন মুভ করছে, যেটা ড্রাফট দেওয়া হয়েছে এটা আমার আপত্তি আছে, তার কি আমাদের হয়ে মুভ করছে। তো শেষে যখন আমাদের মেজরিটি আমাদেরকে সমর্থন দিল, তখন এটা ভোটে যায় না, ওই স্ক্রিনে আসে যে এটা ড্রাফট ফ্রেঞ্চ, এটা ড্রাফট ইংরেজি, আর এই অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে। তো কাটা হয় যখন সবাই দেখে, প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2। তো প্রথম ছিল, আগের ড্রাফটে ছিল সব ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট বন্ধ থাকবে ইনক্লুডিং রামপাল। তো এটা দেখা গেল এটা কাটা হলো ইনক্লুডিং রামপাল। আমরা তাদেরকে বললাম যে দেখো, লেট আস বি ভেরি ক্লিয়ার। আমরা একটু দেখতে চাই যে ড্রাফট এবং রিভিশন এই দুটোর কথা তিনি বলছেন, সেই দুটো ড্রাফট আমাদের, সেই দুটো ডকুমেন্ট আমাদের কাছে আছে, সেই দুটো কাগজ আমাদের কাছে আছে। একটু চট করে দেখে আসি এবং দেখে আসলে আমরা বুঝতে পারবো যেটি উনি বলছেন যে ড্রাফটে লেখা আছে যে যে কোনো ধরনের শিল্প কারখানা স্থাপন ইনক্লুডিং রামপাল, অর্থাৎ রামপাল সহ যে কোনো ধরনের শিল্প কারখানা স্থাপন বিষয়ে ইউনেস্কোর আপত্তির জায়গাটি সেটিও বড় করে দেওয়া আছে। এবং তার পাশাপাশি যেটি রিভিশন করা হয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছি, বলা হচ্ছে রিকোয়েস্ট দ্য স্টেট পার্টি টু এনশিওর that any large-scale industrial and for infrastructure developments, including the Rampal power plant, will not be allowed to proceed before the SEA, অর্থাৎ যেটি environmental assessment, has been completed. সেই জায়গাটিকে পরিবর্তন করে যে বলা হচ্ছে and requests the state party to ensure that any large-scale industrial and or infrastructure developments will not be allowed to proceed before the SEA has been completed, অর্থাৎ ইনক্লুডিং রামপাল পাওয়ার প্ল্যান্টটি সরিয়ে ফেলা হয়েছে, এটি ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী বলছেন। এবং যে জায়গাটি সংশোধন করা হয়েছে and requests furthermore the state party to ensure that these impacts are comprehensively assessed as part of the CEA and in accordance with IUCN's World Heritage Advice. এর সাথে সাথে আমরা দেখছি যে যেটি সংশোধিত বা রিভিশন, সেখানে দেখা আছে রিকোয়েস্টস ফার্দারমোর দ্য স্টেট পার্টি টু এনশিওর দ্যাট দিজ ইম্প্যাক্টস আর কম্প্রিহেন্সিভলি assessed as part of the CEA and adequate technological measures are put in a place to mitigate these impacts and to put in place adequate measures, একই কথা দুবার আছে আসলে এখানে, এই কথাটি হবে না, in place to mitigate these impacts in order to avoid damage to the OUV of the property. এই হচ্ছে পরিবর্তন, দুটোর পরিবর্তন। এবং ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী যেটি দাবি করছেন যে এই ক্ষেত্রে স্পষ্ট হয় যে ইউনেস্কো তাদের আপত্তি প্রত্যাহার করেছেন। এটি নিয়ে গণমাধ্যমে বিভিন্ন ধরনের রিপোর্ট এসছে, বলছে যে ইউনেস্কোর এই আপত্তি প্রত্যাহারের বিষয়টির ব্যাখ্যাটি সঠিক নয়। আমাদের সাথে আছেন আহমেদ কায়কাউস, সচিব জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, এবং বারিধারা স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন, বাসা থেকে যুক্ত হচ্ছেন অরুণ কর্মকার, সাংবাদিক, প্রথম আলো। আশা করছি আমরা দুজনকেই পেয়ে যাব। আমি একটু অরুণ কর্মকারের কাছে যেতে চাই। আমি আমার সহকর্মীদেরকে অনুরোধ করব যেন এই বড় পর্দায় যে এই ডকুমেন্টটি আমরা দেখছিলাম সেটি একটু দেখিয়ে রাখা হয়, প্রয়োজনে দর্শকরা যেন দেখতে পান। জনাব অরুণ কর্মকার, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আশা করছি আপনি শুনতে পাচ্ছেন যেই ডকুমেন্টটি নিয়ে ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী কথা বলেছেন এবং যে ব্যাখ্যাটি দিয়েছেন সেই প্রসঙ্গে আপনার অবস্থান কি? না, আমার অবস্থান
তো আলাদা কোনো ব্যক্তিগত অবস্থানের কথা আমি তো বলাটা জরুরি না। যেটা ডকুমেন্ট অনুযায়ী যে বিষয়টা, সেটা হলো 2016 সালে যে রিয়েক্টিভ মিশনটা এখানে এসছিল ইউনেস্কোর, তারা একটা খসড়া তৈরি করেছিল, খসড়া প্রতিবেদন। সেখানে কয়েকটা বিষয় তারা উল্লেখ করেছিল যে সুন্দরবনের আশেপাশে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সহ কোনো বড় ধরনের শিল্প বা অবকাঠামো নির্মাণের অনুমতি যাতে না দেয় সরকার, সেজন্য তারা একটা অনুরোধ করেছিল। এটা কিন্তু খসড়া 2016 সালের রিয়েক্টিভ মিশনের প্রতিবেদন। দ্বিতীয়ত তারা বলেছিল যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং তার আশেপাশে যেসব শিল্প কারখানার প্ল্যান আছে সেটা যদি করা হয় তাহলে সুন্দরবন বিপন্ন হবে। এ দুইটা ছিল মূল বিষয়। এখন 41তম সভায় ইউনেস্কোর এই যে হেরিটেজ কমিটি, তাদের 41তম সভায় যে সিদ্ধান্তগুলো এসছে সেখানে এই দুইটা বিষয়ের কোনোটাই নাই। যে আগে যে উল্লেখ ছিল যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সহ ইন্ডাস্ট্রি এবং বড় অবকাঠামো এটা নির্মাণ যাতে সরকার না করে সেজন্য তারা অনুরোধ করেছিল। এখন তারা রামপাল বিদ্যুৎ কেন্দ্র সহ কথাটা রাখে নাই। তারা বলছে যে সুন্দরবনের আশেপাশে বড় ধরনের কোনো শিল্প এবং অবকাঠামো সরকার যাতে অনুমতি না দেয় নির্মাণের, সেজন্য তারা একটা রিকোয়েস্ট করেছে। আগে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সহ কথাটা ছিল সেটা তারা তুলে দিয়েছে। এটা এক নম্বর। 2 নম্বর হইল যে ফাইনাল ডিসিশনের কোথাও এই প্রকল্পের কারণে সুন্দরবন বিপন্ন হবে এই কথাটা কোথাও নাই। এখন সরকার এটাকে বলছে, এই দুইটা দেখাইয়া সরকার বলছে যে তারা তাদের অবস্থান পরিবর্তন করেছে। এবং এই দুইটা শুধু সিদ্ধান্তটা দেখিয়ে তারা বলছে সরকার, তা না, সরকারের লোকজন তো সেখানে গিয়েছিল এবং এটা নিয়ে ইউনেস্কোর সাথে তারা লবিং করেছে, কথাবার্তা বলেছে, মিটিং করেছে। তার পরিপ্রেক্ষিতে তারা বলেছেন যে ইউনেস্কো তার অবস্থান পাল্টেছে। এখন যেখানে একটা কনফিউশন, দুইটা জায়গায় কনফিউশনের কথা বলা হয়। সরকার যেটা বলছে তার বিপরীতে দুইটা পয়েন্ট বলা হয়। একটা হলো যে ফাইনাল ডিসিশনে আছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সহ কথাটা নাই, কিন্তু সুন্দরবনের আশেপাশে বড় শিল্প কারখানা এবং অবকাঠামো কথাটা আছে, ইনফ্রাস্ট্রাকচার, লার্জ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বন্ধ রাখার জন্য অনুরোধ। এখন যারা সরকারের অবস্থানটাকে চ্যালেঞ্জ করছে তারা বলছে যে এই অবকাঠামো মানেই হইল, বড় অবকাঠামো মানেই হইল বিদ্যুৎ কেন্দ্র। এটা একটা। দ্বিতীয়টা তারা বলছে এই ডিসিশনের, ইউনেস্কোর ডিসিশনের 7 নম্বর ডিসিশনটা উল্লেখ করে তারা বলছে যে ওই ডিসিশনে বলা হয়েছে যে 2016 সালের যে রিয়েক্টিভ মিশন তারা যেসব রিকমেন্ডেশন করেছিল সেই রিকমেন্ডেশনগুলি সব সরকারকে বাস্তবায়ন করার অনুরোধ করেছে ইউনেস্কোর এই হেরিটেজ কমিটি। এখন ওই 7 নম্বরের ডিসিশনটায় দেখলাম আমি যে ওখানে লেখা আছে যে সরকারকে অনুরোধ করা হয়েছে অল আদার রিকমেন্ডেশনস যেন বাস্তবায়ন করে। অল রিকমেন্ডেশনস না, অল আদার রিকমেন্ডেশনস। তাহলে এখান থেকে তারা বাদ দিল কোনটা? যারা সরকারকে চ্যালেঞ্জ করছে তারা বলছে অল আদার রিকমেন্ডেশনস মানে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সহ, আর সরকার বলছে যে অল আদার রিকমেন্ডেশনস মানে এক্সক্লুডিং রামপাল পাওয়ার প্ল্যান্ট। এই হলো টোটাল চিত্র। এখন আপনি যেভাবে ব্যাখ্যা করেন, এক একজন এক একভাবে ব্যাখ্যা করে। এটা তো আমি মনে করি যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনটা একটা রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে এবং এটা একটা সারা দুনিয়াব্যাপী জ্বালানি রাজনীতির একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সেই কারণে রাজনৈতিক দলগুলি আমাদের দেশে যেরকম যার যার অবস্থানে আছে, এটা নিয়েও যার যার অবস্থানে সে আছে, অবস্থান কোনো পরিবর্তন করছে না। এটাকে একটা হার জিতের ব্যাপার হিসেবে তারা নিয়েছে, দেখছে। তো সেই দিক থেকে যে যার রকম করে ব্যাখ্যা করে,
যে যার অবস্থান থেকে এই বিষয়গুলি না, বলে। কিন্তু ব্যাখ্যার ভেতরেও তো কিছু কিছু যেটিকে বলা হয় যে সঠিক ব্যাখ্যা বা যেটি সঠিক ইন্টারপ্রিটেশন, সেই জায়গাটা তো থাকতে হবে। প্রথম আলো, ডেইলি স্টার এবং আজকে বিডি নিউজ 24 এর একটি ইয়েতেও আমরা দেখলাম যে আজকে প্রথম আলোর প্রধান শিরোনাম যেটি দেখছি যে রামপাল বিদ্যুৎ প্রকল্প ইউনেস্কোর সিদ্ধান্তে ছাড়ের কথা নেই। অর্থাৎ প্রথম আলো এই সিদ্ধান্তে আসছে যে ইউনেস্কোর সিদ্ধান্তে আসলে ছাড় দেওয়ার কথা বলা হয়নি। সরকার যে ব্যাখ্যাটি দিচ্ছে সেই ব্যাখ্যার সাথে ইউনেস্কো প্রথম আলোর এক ধরনের মতান্তর আছে। এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আপনি বলবেন যে প্রথম আলোর অবস্থানটি বা ডেইলি স্টার বা বিডি নিউজ 24 বা আরো কিছু গণমাধ্যম, আরো অনেক গণমাধ্যমে এই সিদ্ধান্তটির ব্যাপারে তাদের অবস্থান এরকম ডিসিশন না। প্রথম আলোর বা কোনো না, প্রথম আলোর এডিটোরিয়াল ডিসিশন কিংবা অন্য কোনো গণমাধ্যমের অবস্থান সম্পর্কে আমার কোনো বক্তব্য নাই। আমার বক্তব্য হলো প্রথম আলো যেটা বলেছে বা অন্যান্য দুই একটা গণমাধ্যম যেটা বলেছে যে ছাড় দেওয়ার কথা নাই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কথা, সেটা যদি আপনি দেখেন তো ওটা কোথাও নাই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করা যাবে, এরকম কথা বলা নাই। কিন্তু আগে যেরকম ছিল, আমি একটু জনাব আহমেদ কায়কাউসের কাছ থেকে শুনে আসি এবং তারপর নিশ্চয়ই এই আলোচনা আর একটু দীর্ঘায়িত করতে হবে আমাদের। জনাব আহমেদ কায়কাউস, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছিলেন এতক্ষণ, এবং আপনি যদি এই বিষয়ে আপনার মতামত যুক্ত করেন। আমি প্রথমে ধন্যবাদ দিচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তবে ওই অরুণ দার সাথে আমার ব্যক্তিগত ভালো সম্পর্ক, সেই হিসেবে আমি একটু হালকা কথা দিয়ে শুরু করতে চাচ্ছি আর কি। সেটি হচ্ছে ওনার ব্যাখ্যা আমি শুনলাম ওই যে আমরা ছোটবেলায় ভাব সম্প্রসারণের মতো অনেক কথা শুনেছি। আসলে আমি আমরা যেটা তথ্য এবং উপাত্ত এবং সত্য, এই তিনটা জিনিসকে যদি দেখি তাহলে কিন্তু এখানে আমার মনে হয় যে রিপোর্টটি নিয়ে আমরা কথা বলছি তাতে আমাদের দ্বিধান্বিত হওয়ার বা ভুল অন্যরকম ব্যাখ্যা দেওয়ার কোনো অবকাশ আছে কিনা আমার সন্দেহ আছে। কারণ হচ্ছে আপনারা যেই ডকুমেন্টের কথা বলছেন সেটার দিকে একটু নজর দিতে চাচ্ছি। সেটি হচ্ছে 3 নম্বরে দেখেন, ওয়েলকামস দি স্টেট পার্টিস ডিসিশন নট টু অ্যাপ্রুভ দি ওরিয়ন পাওয়ার প্ল্যান্ট অ্যান্ড ফেজ 2 অফ দি রামপাল পাওয়ার প্ল্যান্ট। ফেজ 2 তার মানে হচ্ছে ফেজ 1 ব্যাপারে আর কোনো বিতর্ক নাই। তা আমি আশা করব যে এই বিষয়টা নিয়ে আমাদের মনে হয় পাল্টাপাল্টি করার আর কোনো অবকাশ রয়েছে। আর দ্বিতীয়ত যেটা 10 নম্বর পারা, সেটা আপনি নিজেই উল্লেখ করেছেন। আমি একটা বিষয় একটু ব্যাখ্যা করতে চাই, সেটি হলো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার পৃথিবীতে যে সকলই হেরিটেজ সেন্টার হিসেবে বিবেচিত সেগুলির বর্তমান অবস্থা চিন্তা করে পরীক্ষা করে, এবং ওরা যদি দেখে যে এটা এন্ডেঞ্জার্ড লিস্টে আছে তখন সেটা রেড ফ্ল্যাগ তোলে। তো রিঅ্যাক্টিভ মিশনের কথা যিনি অরুণবাবু বলেছেন সেরকম একটা এসেছিলেন, এবং ওনারা যে সেই সময় যে তথ্যগুলি পেয়েছেন তাতে ওরা রামপাল প্রকল্পটিকে এটার সঙ্গে ইন্টিগ্রেট করেছেন। এবং পরবর্তীতে আমরা যখন ওনাদেরকে ব্যাখ্যা করেছি যে কি কি আমাদের মেজার্স আছে এবং তথ্যপত্রগুলি সঠিক তথ্যপত্র যখন উপস্থাপন করেছি, তখন তারা কিছুটা বুঝতে পেরেছে যে এই ইন্টিগ্রেশনের সঙ্গে সঠিক নয়, যে কারণেই তারা এসছে। আরেকটা জিনিস অরুণবাবু বলছেন যে আমরা সরকারের তরফ থেকে লবিং করতে গিয়েছি। আসলে এটা যদি লবিং বলা হয় তাহলে কিন্তু অন্য পক্ষ ওখানে উপস্থিত ছিল। আর এই বিষয়গুলি যে আমাদের মনে করেন সুন্দরবন আমাদের সকলের, আমার মনে হয় 165 মিলিয়ন বাংলাদেশের সবারই অহংকার এবং আমাদের রক্ষার বিষয়, এবং সেই রক্ষার বিষয়ে আমরা কি কি করেছি সেটা জানানো অধিকার সরকার বা এই দেশের সকল নাগরিকের রয়েছে। সেই হিসেবে আমরা যেরকম গিয়েছি, অন্যান্য দেশের প্রতিনিধি যাদের ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার আছে তারাও গিয়েছে,
এবং এইটা আমি মনে হয় এটা যদি লবিং শব্দটা ব্যবহার করা হয় তাহলে সেটা আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার একটু আপত্তি রয়েছে। জনাব আহমেদ কাওকাস, কারণ আমি থামাচ্ছি একটু, আমাদের একটা বিরতির সময় হয়েছে, এই আলোচনায় আমি ফিরে আসছি আবারও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্ন নিয়ে যেতে পারি অথবা ফিরে এসে বক্তব্য পরে নিশ্চয়ই প্রশ্ন থাকবে, এবং বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফেরত আসছি এই আলোচনায়। ৭১ জার্নাল এবং আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন জনাব আহমেদ কায়কাউস, সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, এবং আরো যুক্ত আছেন অরুণ কর্মকার, সাংবাদিক, প্রথম আলো। এই বড় পর্দায় দুজনকে আমরা দেখতে পাবো এই আশা করছি। জনাব আহমেদ কায়কাউস, আপনি শেষ করতেন যদি আপনার বক্তব্য। আমি শেষ পর্যায়ে আছি, আমি শুধুমাত্র বলতে চাচ্ছিলাম যেটি সেটি হচ্ছে যে ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার এইটা আমাদের যেটা দেখেছিল তখন তারা সুন্দরবন নিয়ে উদ্বিগ্ন ছিল। অ্যাকচুয়ালি রামপাল আমাদের একটি প্রকল্প, এবং পরবর্তীতে এটা দেখা যাচ্ছে যে সুন্দরবনের সঙ্গে এরকম একটা যেই কি বলে এই সংঘাত, মানে যে সুন্দরবনের জন্য বিরূপ হবে যে ধারণাটা ছিল সেটি আমরা পরিষ্কার করতে পেরেছি, যে কারণে সুন্দরবনের সঙ্গে এখন রামপালের আসলে কোনো সংযোগ নাই। এটি হলো মূল বিষয়। আমার মনে হয় এখানে ইউনেস্কোর আপত্তি প্রত্যাহার বা আপত্তি দেওয়া সেটা বিষয় না। এটা একসময় আমরা মনে হয় একটা এমন পরিবেশ তৈরি করেছি যে সুন্দরবনের জন্য বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রথম থেকে বলছি রামপাল সুন্দরবনেই অবস্থিত নয়, এটি বাগেরহাট উপজেলা এই জেলায়, এবং সেটি এই বর্তমান এই যেটি এখানে লেখা হয়েছে তাতে আমি মনে করি যে এটা পরিষ্কার হয়েছে। এই হলো আমার পক্ষ। আমার একটা প্রশ্ন ছিল, বিষয়টা হলো কি যে আপনি যে ব্যাখ্যা করলেন, অরুণদা ব্যাখ্যা করলো, তার আগে মিথিলা ওই টেক্সটটা পড়ে শোনাচ্ছিল, এগুলো সবকিছু শোনার পরে বিষয়টাই হচ্ছে কি যেই ভাষায় প্রস্তাবনাটি বা হেরিটেজ কমিটির যেই টেক্সট বা সবশেষ ভার্সন আমরা পেলাম সুন্দরবন, রামপাল এবং ওই অঞ্চলের বড় স্থাপনা, শিল্প কারখানা ইত্যাদি সম্পর্কে, তাতে করে মনে হচ্ছে কি যে এখানে ভাষার কিছু কৌশলী ব্যবহার, মারপ্যাচ আছে, সেটাই যে যার মতো করে ব্যাখ্যা করছেন। যারা বিরোধিতা করছেন তারা তাদের মতো করে নিচ্ছেন, সরকার মতো করে নিচ্ছে। এখন সুন্দরবন নামটি, দুঃখিত, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নামটি বাদ দেওয়া হয়েছে, কিন্তু যদি বলা হয় যে ওখানে কোনো স্থাপনা করা যাবে না, যদি স্পষ্টভাবে বলতে পারতো যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র ছাড়া অন্য কোনো বড় শিল্প কারখানা অবকাঠামো করা যাবে না, এটা স্পষ্ট হতো। অথবা ওখানে কোনো শিল্প কারখানা করা যাবে না রামপাল সহ, সেভাবে বলা নাই। তো ফলে ওই ভাষার মধ্যে কিছু ফাঁক ফোকর আছে, তার ফলে কি এই মতভেদটা হচ্ছে কিনা, বা সেই ফাঁক ফোকরের সুযোগটাই সরকার নিচ্ছে কিনা? আমি কি বলবো একটু? জি, আপনাকে জিজ্ঞেস করা হয়েছে। জি, ও আচ্ছা। আমরা কি আসলে, আমার তো মনে হয় আমরা সুযোগ নিচ্ছি না, আমরা বিষয়টি পরিষ্কার করছি। এটা আসলে সুযোগ নেওয়ার বিষয় নয়। কারণ হলো এখানে আপনি যেটা বললেন ভাষার মারপ্যাচ, আমি যদি প্রত্যেকটা প্যারাগুলি একটার সঙ্গে আরেকটা ইন্টিগ্রেট করে দেখি তাহলে কিন্তু আমার কাছে, আমাদের কাছে কথা আপনি প্রথমে রামপালের ফেজ 2 করবে না সরকার, তার জন্য আমাদের সাধুবাদ জানি। তার মানে রামপাল 1-এর ব্যাপারে তো তাহলে কোনো ইয়ে নাই। যদি এরকম সাধুবাদ জানাতো তাহলে তো ফেজ 1 সম্পর্কে বলতো। সেটা তো প্রথমেই ওরা বলেছে 3 নম্বর প্যারাতে, এবং পরবর্তীতে যখন বলছে যে তারা আশা করছে সরকার এই প্রকল্পের দ্বারা যদি ব্যাড ইম্প্যাক্ট হয় সেগুলির জন্য অ্যাডিকুয়েট মিটিগেটিং মেজার্স নেবে, তাহলে এখানে মানে ভিন্ন ব্যাখ্যার অবকাশটা কোথায়? এবং আমাদের এই সুযোগ নেওয়ার কোনো তো কারণ তো নেই। কারণ আমরা যারা, আমি তো সরকারের কর্মচারী, সেই হিসেবে বলছি সরকার যে সিদ্ধান্তটা নেয় সেটা বাস্তবায়নের দায়িত্ব আমাদের। আর এই প্রকল্পগুলি যদি দেওয়া না হয়, এখানে আমি দুটো তথ্য আপনাদের সদয় অবগতির জন্য দিচ্ছি। আমি আগেও বলেছি সুন্দরবন আমাদের সবার, আমার, আপনার, এই দেশের সকলের। বাংলাদেশের সুন্দরবন সম্পর্কে আমাদের একটা ধারণা হচ্ছে আমরা নষ্ট করছি। আপনি কি জানেন বিগত 150 বছরে সুন্দরবনের আয়তন কমেনি? অর্থাৎ এই আমরা বাঙালিরা সুন্দরবনকে রক্ষা করেছি। সুন্দরবনের আপনার এই যে আশেপাশের এলাকাগুলো, আরেকটা কারণ হচ্ছে যেটা সরকার তরফ থেকে চিন্তা করা হচ্ছে, সুন্দরবনকে যদি প্রোটেক্ট করতে হয়, সুন্দরবনের মানুষ যারা আশেপাশে বসবাস করে তারা সুন্দরবনের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। তাতে সুন্দরবনের সৌন্দর্য থেকে আরম্ভ করে
প্রাকৃতিক বিষয়গুলি আমার মনে হয় এই প্রসঙ্গগুলো অনেকবার আলাপ হয়েছে এবং রামপাল প্রসঙ্গে সরকার এই অবস্থানগুলো পরিষ্কার করেছে। আজকে আমাদের যেটি জানার আগ্রহ সেটি হচ্ছে গণমাধ্যম ইউনেস্কোর বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করছে এবং সরকার কিভাবে ব্যাখ্যা করছে। জনাব শওকত মাহমুদ, আপনার যদি গণমাধ্যম কিছু গণমাধ্যম খুবই স্ট্রেইট কথা বলেছে, মানে এটা এখন এই মানে একটা ড্রাফট রেজুলেশন আর একটা হচ্ছে চূড়ান্ত রেজুলেশন। নাজমুল আশরাফ যে কথাটি বললেন যে শব্দের মার প্যাচের কারণে এক পক্ষ বলছে যে এটা অনুমতি আপত্তি তুলে নিয়েছে, আরেক পক্ষ বলছে না আপত্তি তুলে নেই, যেহেতু সমীক্ষার কথা বলা হয়েছে। যদি প্রকল্পই হয়ে যায় তাহলে আর সমীক্ষা করার কি দরকার আছে, এটা তো একটা বড় প্রশ্ন। দ্বিতীয়ত কোনো ধরনের অবকাঠামো নির্মাণ করা যাবে না। তো এখন ওখানে তো রামপাল বিদ্যুৎ প্রকল্প হলেই না পরে শিল্প বা অবকাঠামোর প্রশ্ন হবে। এখন তো কেউ অবকাঠামোর জন্য অন্য কোনো অবকাঠামোর জন্য তো কেউ প্রস্তাব করেনি। তো আমার মনে হয় যে কিছু মিডিয়া স্ট্রেইট হেডলাইন করেছে যে সরকার আপত্তিটা তুলে নিয়েছে, এটা হয়তো তাদের সম্পাদকীয় নীতি সরকারের সেই নীতির সঙ্গে খুব কাছাকাছি সেই বলে করেছে। কিন্তু আমার মনে হয় যে এখানে কোনো কিছু সরাসরি কথা বলার এখানে কোনো সুযোগ নেই। এটা কনটেক্সচুয়াল মিনিং এবং সেটার থেকে আপনার যদি শব্দের হেরফেরের মিনিং, এই দুটোর মধ্যে তফাৎ। সেক্ষেত্রে আমার মনে হয় যে এই যে দ্বিধাদ্বন্দ্বটা তৈরি হয়েছে, আপনারা কি, আমি সচিব সাহেবকে বলছি, আপনারা কি ইউনেস্কোর সেই হেরিটেজ কমিটির কাছ থেকে একটা ক্লিয়ার ভার্সন নিতে পারেন যাতে আমাদের এই দ্বন্দ্ব দ্বিধাগুলো দূর হয়ে যায়? আমাদের উপদেষ্টা মহোদয় আজকে তো ব্যাখ্যা করেছিলেন, সেটা হচ্ছে 21 সদস্যের যে ইয়েটি, সেখানে আমরা সদস্য নই। আমরা এই অন্যান্য দেশের কাছে আমাদের এটা তুলেছিলাম, তার পরিপ্রেক্ষিতে এটা হয়েছে। এখন আমি জানি না, আমি এই বিষয়টা আসলে আমি সম্পূর্ণ অবগত নই যে কিভাবে পরবর্তীতে পরিবর্তন করার সুযোগ আছে কিনা। তবে এই ড্রাফট রেজুলেশন যেটা ফাইনাল হয়েছে, এর বাইরে আবার নতুন করে কি করা যাবে আসলে আমি ঠিক ব্যক্তিগতভাবে জানি না। এটা আমার মনে হয় ইউনেস্কোতে আমাদের যিনি প্রতিনিধি আছেন, আমাদের অ্যাম্বাসেডর আছেন, তার সঙ্গে কথা বললে হয়তো আর এটা আমার কাছে আরেকটা জিনিস মনে হয়েছে, সরকারের একটা অতি প্রতিক্রিয়ার কারণে কিন্তু এই একটা সন্দেহ জন্ম নিয়েছে। যখন প্রথমে খবর এলো জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একরকম, পরের দিন পররাষ্ট্র মন্ত্রণালয় একরকম বলল, আবার আজকে প্রথম আলোর যে রিপোর্টটা গতকাল আমি পড়েছি সেখানে ওই সম্মেলনে অংশগ্রহণকারী একজন কে উদ্ধৃত করা হয়েছে, তিনি বলেছেন যে এখানে কোনো প্রত্যাহার করা হয়নি। তো সব মিলিয়ে কিন্তু একটা গোলমেলে। আমার কথা হচ্ছে যে সরকার ইউনেস্কোর আপত্তিকে খুব গ্রাহ্য আগে থেকেই করেনি এবং সরকার এর মধ্যেই এই ইউনেস্কোর আপত্তির মধ্য দিয়ে ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে চুক্তি সই করছে, অর্থায়নের কাজ সরকার এগিয়ে যেছে সরকারের মতো। তো এবং ইউনেস্কোকে তখন সেইভাবে পাত্তাও দেয়নি। এখন ইউনেস্কোর সিদ্ধান্তের একটা রেজুলেশনের ফাঁকে সরকার বলছে যে আপত্তি প্রত্যাহার করে নিয়েছে। আমার মনে হচ্ছে যে বিষয়টিকেও বিতর্কিত হয়ে গেছে এবং রাজনৈতিকভাবে বিতর্কিত হয়েছে, সেটা বাস্তবায়ন করার জন্য সরকারের এত মানে কেন, তাগাদা কেন, সেটাও কিন্তু একটা জনমনে প্রশ্ন আছে। সেটা বোধহয় জনাব আহমেদ কায়স বলতে পারবেন, কিন্তু সেই প্রশ্নের উত্তর তো আমরা বহুবার শুনেছি, যে উত্তরও শুনেছি, প্রতিবাদও শুনছি আমরা। জি, মানে প্রতিবাদও শুনছি, উত্তরও শুনছি। এই জি কর্মকারকে আমি এই প্রশ্নটি আসলে রাখতে চাই, যেটি আপনিও প্রশ্নটি তুলেছেন এবং যেন শওকত মাহমুদও তুলছে, যে কোন ক্ষেত্রে এই ভাষাগত যেই কৌশলের কথা আপনি বলছেন জনাব নাজমুল আশরাফ, বা ভাষাগত যে পরিবর্তন, সেটি নিয়ে গণমাধ্যমও খুব স্ট্রেইট বা সরাসরি একটি সিদ্ধান্তে চলে আসছে, সেটিরই বা কি কারণ জানাবো? সেটি যেটা বলছিলেন, গণমাধ্যম যার যার বিশ্বাস এবং নীতি অনুযায়ী তার মতো করে কনক্লুশনে চলে এসেছে। আমি সেটি জানতে চাই যে এই সরাসরি সিদ্ধান্ত দিয়ে দেওয়ার কারণটি বা কি, মানে যদি ব্যাপারটি কনটেক্সচুয়ালি হয় তাহলে তো ব্যাখ্যাটি সেভাবে আসতে পারতো। জনাব অরুণ কর্মকার। এটা কিন্তু আমি প্রথমে দেখেছি গতকাল ৭১ টেলিভিশনে টিকারে আমি দেখেছি। এখন এটা আমি আমার ব্যক্তিগত অবস্থান বলতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমি ৭১ টেলিভিশনের টিকারে দেখেছি যে প্রত্যাহার করা হয়েছে। সেখানে কিন্তু কোনো কাউকে কোট করা হয়নি। ৭১ টেলিভিশন সরাসরি বলেছে যে আপত্তি প্রত্যাহার। এখন ৭১ টেলিভিশন সরাসরি এটা খুব সম্ভবত জ্বালানি উপদেষ্টাকে কোট করা হয়েছে। গতকাল আজকে মানে গতকাল বলতে আমি পরশু রাতের যখন আমি দিচ্ছি, আজকে তো
পরিবর্তন হয়েছে। জ্বালানি উপদেষ্টা তো কোনো তথ্য প্রকাশের ক্ষেত্রে তো নিশ্চিতভাবেই মানে কোড করতে হবে, তাছাড়া সম্ভব না। জি, অরুণ কর্মকার। না, আমি বলছিলাম যে শওকত ভাই একটা বিষয় বলেছেন, আমি সেটার সাথে পুরোপুরি একমত যে সরকার একটু অতি প্রতিক্রিয়া দেখিয়েছে, যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় শুরুতেই বলে দিয়েছে যে তারা প্রত্যাহার করে নিয়েছে। হয়তো তারা ইউনেস্কোর কাছ থেকে ওরকম জেনে বুঝেই বলেছে, কিন্তু সেটা একটু অতি প্রতিক্রিয়া হয়েছে বলেই আমার মনে হয়। এখন গণমাধ্যম যার যার অবস্থান থেকে, সম্পাদকীয় নীতি থেকে, তাদের ব্যাখ্যা বিশ্লেষণ থেকে করেছে, সে ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই। আমি যেটা ব্যক্তিগতভাবে দেখি, আমি খসড়া যে সুপারিশ ছিল সেই রিয়েক্টিভ মিশনের, সেখানে সুন্দরবনের বিপন্ন হওয়ার কথা এবং রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কথা নাম ধরে বলা ছিল, যেটা ফাইনাল রেজুলিউশনে নাই। আমি এই জিনিসটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখি এবং তাতে আমার মনে হয় যে ইউনেস্কো তার আগের অবস্থানে নাই। আমি বলছি যে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নাম উল্লেখ না করেও কিন্তু আগের কথাটাই বলা যায় যে সুন্দরবন এলাকায় কোন রকমের বড় শিল্প বা অবকাঠামো নির্মাণ করা যাবে না, কোনো করা যাবে না, অন্য কোনো করা যাবে না। এই যে পার্থক্যটা, যদি কোনো শিল্প কারখানা বা অবকাঠামো স্থাপন করা যাবে না, তাহলে রামপালের ভিতরে পড়ে গেল, উল্লেখ করার দরকার নাই। আর যদি অন্য কোনো বলা হয় তাহলে রামপাল ঠিক আছে, এর বাইরে কিছু করা যাবে না, তাই তো বোঝায় না। কিন্তু এটিকে বিবেচনায় এনে উনি বলছেন যে এই ভাষাগত পার্থক্যের একটা অবস্থান পরিবর্তন হয়েছে, মানে সেই পরিবর্তনকে আপনি যেভাবে ব্যাখ্যা করেন, আমি বলি জি অরুণ কর্মকার, না, আপনি যেটা বলেছেন সেটা ঠিক না। ঠিক না কেন? রামপালকে সুন্দরবনের আশেপাশে বলতে পারবে না ইউনেস্কো, কারণ আমাদের বাংলাদেশের যে পরিবেশ আইন, তাতে সুন্দরবনের প্রান্তসীমা থেকে 10 কিলোমিটার পর্যন্ত কিছু করা যায় না। রামপাল বিদ্যুৎ কেন্দ্র 10 কিলোমিটারের বাইরে, 14 কিলোমিটারের মাথায়। কাজেই ইউনেস্কো কখনো সুন্দরবনের আশপাশ হিসেবে রামপালকে অবহিত করতে পারবে না। কিন্তু অন্যান্য শিল্প কারখানা, যেটা শওকত ভাই একটু আগে বলেছেন যে কেউ তো চায় নাই, অনেকগুলি চেয়েছে এবং তাদের জায়গা নেওয়া হয়েছে, তাদের কিছু অবকাঠামো নির্মাণের প্রাথমিক কাজও শুরু করা হয়েছিল। বেশ কিছু শিল্প কারখানা, প্রায় 250 সুন্দরবনের চারপাশ ঘিরে, সেগুলি একেবারেই সুন্দরবনের কাছে, যেটা সম্পর্কে ইউনেস্কো অবস্থান নিতে পারে। রামপাল সম্পর্কে এটা বলতে পারবে না, কারণ রামপাল দেশের আইন অনুযায়ী সুন্দরবনের প্রান্তসীমা থেকে 10 কিলোমিটারের বাইরে। তাহলে তো সরকারের কথাই ঠিক আছে যে সুন্দরবনের আশপাশে করতে না করেছে, যেগুলো দরখাস্ত পেন্ডিং আছে সেগুলো করবে না, ওই 250 না করতে বলেছে। আর এটা যেহেতু 14 কিলোমিটার দূরে, আওতার বাইরে, সেটা নিয়ে কোনো কথা নেই, ইনক্লুডিং রামপাল যেহেতু বাদ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ওই কারণেই যেহেতু এই 10 কিলোমিটারের মধ্যে পড়ে না, ফলে রামপালকে সুন্দরবনের সাথে রিলেট করতে পারছে না আইন অনুযায়ী, সেক্ষেত্রে নাম উজ্জ্বল করেছে, বাদ দিয়েছে, তাহলে তো রামপালের বিরোধিতা হচ্ছে না। অনেক ধন্যবাদ জনাব অরুণ কর্মকার, অনেক ধন্যবাদ জনাব আহমেদ কায়কাউস, এবং আমরা বিরতিতে যাচ্ছি। সিদ্দিকুর রহমান, যার পুলিশের টিয়ার শেলের আঘাতে চোখে যিনি আঘাত পেয়েছিলেন, তার দৃষ্টিশক্তি ফিরবে না, এমন একটি কথা শুনতে পাচ্ছিলাম আমরা। একটু জানতে চাই বিরতির পর। 71 জার্নালিস্ট সিদ্দিকুর রহমানের সহপাঠী শেখ ফরিদ আছেন আমাদের সাথে, একটু ফরিদকে যুক্ত করে নিতে চাই। শেখ ফরিদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সিদ্দিকুর রহমানের কাছ থেকে কি খবর পাওয়া গেল এবং চেন্নাইয়ের হাসপাতালের চিকিৎসকরা আপনাদের কাছে কি জানিয়েছেন? আপনি কি সরাসরি কথা বলেছেন? জি। কার সাথে কথা বলেছেন? আমি সিদ্দিকুর রহমান, আমার ফ্রেন্ড, তার সাথে কথা বলেছি এবং তার বড় ভাই নাইব আলীর সাথে কথা বলেছি। এবং তারা কি জানালেন আপনাকে? সিদ্দিকুর রহমান এবং নাইব আলী ভাই আমাকে এটাই জানিয়েছে যে আজকে সোমবার লিঙ্গম গোপাল ডক্টর স্যার দেখছেন, দেখার পর রিপোর্টগুলা সবগুলা দেখছে, দেখার পর বলতেছে যে দুটো চোখেই নষ্ট হয়ে গেছে, সম্ভাবনা নাই। তারপর বলছে যে 1% সম্ভাবনা আংশিক আছে। তার জন্য তারা কি করবেন? সেজন্য ডক্টররা, আমাদের বাংলাদেশের ডক্টর জাহিদ স্যার বলছে যে আমি কাগজগুলো ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বাংলাদেশে পাঠাইছি, ওইখান থেকে রিপ্লাই কি আসে সেই জন্য ওয়েট করতেছি। তখন বিকালের দিকে আবার আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পরে বলতেছে সিদ্দিক ভাই ফোন দিছে যে আমার ফ্রেন্ড,
ও ফোন দেওয়ার পরেই বলতেছে যে ডক্টর বলতেছে আমাকে সিদ্ধান্ত নেওয়ার কথা, 1% আছে, এখন যদি আমি অপারেশন করি সেটা আমার সিদ্ধান্ত নিতে হবে। এখন ডক্টর বলছে যে মানবিক দৃষ্টিতে যদি সিদ্দিক চায় তাহলে তাকে আমরা অপারেশনটা করে দিব। তো তখন আমার ফ্রেন্ড আমাকে ফোন দিল, তখন বলতেছে কি করা। তখন আমি বললাম এবং সিদ্দিকও বলল যে চেন্নাই চলে গেছি। যাওয়ার পর ডক্টর তো কোনো আশ্বাসই পেলাম না ডক্টরের কাছ থেকে। যে আশায় গেছি যে চোখ বাংলাদেশ থেকে বলছে যে আংশিক ভালো হবে, তো ওইখানে যাওয়ার পর এই আশ্বাসটা আসলে আর পাওয়া যায়নি। তখন সিদ্ধান্ত নিয়েছে যে অপারেশন শেষ পর্যন্ত যে অপারেশনটা যেন হয়, মানবিক দৃষ্টিতে হলেও যেন 1% উপর আশা করে যেন অপারেশনটা হয়। বাংলাদেশে যাওয়ার পর তো আমার কোনো আশা নেই, তো এখানে আসি যেন অপারেশনটা হয়। ভাগ্যটা হলো বড়, যদি ভালো হইতো হলাম, না হলে তো অন্ধই। আচ্ছা, সেক্ষেত্রে দুটো বিষয়, একটা জিনিস আপনি কি সেটা জানার চেষ্টা করেছেন কিনা? এখানকার চিকিৎসকরা যে বলছিলেন যে তার চোখে কিছুটা আলো দেখা যাচ্ছে, সেটা কি আসলে দেখা যাচ্ছে? আসলে বাংলাদেশে যখন ছিল ডান চোখটা ডক্টর বলেছে একেবারে ড্যামেজ হয়ে গেছে, আর বাম চোখটা যখন ডক্টরদের একটা লাইট আছে, এটা যখন তার চোখের বাম পাশ অথবা ডান পাশ দিয়ে আলোটা দেয় তখন সে অনুভব করতে পারে যে কোনো কিছু একটা তার চোখের সামনে, অথবা সে অনুভূতি ফিল করে যে আলো হয়তো অন্য কোনো বস্তু তার চোখের সামনে ধরা হয়েছে, এরকম সে অনুভূতি করে, সে দেখেনি। আর যখন সে তো চেন্নাইয়ের চিকিৎসকরা এই ব্যাপারে কি বলেছেন, এই আলোটা দেখার ক্ষেত্রে মানে খুব বেশি সম্ভাবনা নেই? আমাকে আমার ফ্রেন্ড বলল যে যেটা বাংলাদেশ থেকে আমি আলোটা অনুভব করতাম বা অনুভূতি ফিল করতাম, চেন্নাই যাওয়ার পরে এটা আমি অনুভূতি ফিল করি না। ও আচ্ছা, সেটাও ওখানে গিয়ে এখন পাচ্ছেন না উনি? জি না। আচ্ছা, আপনি কি জানেন কি, আমি জানি না এই প্রশ্নটি আপনাকে করা সমীচীন কিনা, কিন্তু কেউ মানে কোন অন্য কারো চোখ লাগিয়ে বা কোনোভাবে কি সিদ্দিকুর রহমানের? আসলে এই প্রশ্নটা আমাদের 7 কলেজের সবাই মানে নক করতেছে এবং আমাকে বলতেছে আমার সিদ্দিকের সাথে কন্টাক্ট, সেজন্য আমিও যখন বিকাল 4টার দিকে কথা বলি সিদ্দিকের সাথে, তখন নায়েব আলী ভাই ওর বড় ভাই এবং সিদ্দিক ভাইকে আমি এটি বলছি যে চোখ প্রতিস্থাপন করা যায় কিনা, তার চোখ চেঞ্জ করে অন্য চোখ লাগালে সে আলো ফিরে পাবে কিনা, সেই জন্য আমি বলছি যে ডক্টরকে বলার জন্য। কারণ চেন্নাই যে ডক্টর আছে তারা হয়তো আমরা বললে বুঝবে না, আমাদের সাথে যে ডক্টর জাহিদ গেছে সে যেন কথা বলে যে বিশ্বের যে কোনো দেশে উন্নত চিকিৎসার মাধ্যমে চোখ প্রতিস্থাপন করে চোখ চেঞ্জ করে যদি আমার ফ্রেন্ডের আলো ফিরে আসে, সেই বিষয়টা নিয়ে যেন আলোচনা করে। যদি এই চোখগুলো নষ্ট হয়েও যায়, সরকারের কাছে দাবি এবং আমাদের সকল স্টুডেন্টেরই দাবি যেন আমাদের ফ্রেন্ড চোখের আলো যেন ফিরে পায়, যদি প্রতিস্থাপনের মাধ্যমে সে আবার আলো ফিরে পায় সেদিকে যেন সরকার দৃষ্টি দেয়। এটা আমাদের সবচেয়ে অনেক কিছু এবং বড় আশা যে সে যেন আবার দেখতে পায় আমাদের। অবশ্যই সেটি সকলেরই আশা। জনাব শেখ ফরিদ, অনেক ধন্যবাদ আপনাকে। এটি নিয়ে খুব বেশি আলোচনা করবার কোনো জায়গা আসলে নেই, সময় একেবারে শেষের দিকে একটি বিষয় একটু আলাপ করতে চাই, হয়তো আগামীকালকে সেটি নিয়ে আরও বেশি করে আলাপ হবে। আইনমন্ত্রী জনাব আনিসুল হক তিনি একটি মন্তব্য করছেন যে বিচারিক নিম্ন আদালতের বিচারকদের যে আচরণবিধি সেই বিষয়ে উচ্চ আদালতের যে প্রত্যাহার, সেটি আসলে রাষ্ট্রপতির ক্ষমতা বা রাষ্ট্রপতির যে এখতিয়ার সেই বিষয়ে তিনি একটি মন্তব্য করেছেন। এই বড় পর্দায় দেখতে ভালো হয়, কিন্তু আমরা জানি জনাব শওকত মাহমুদ এই বিষয়ে কোনো মন্তব্য করেন। যেটা বলেছেন যেটা মানে যে শৃঙ্খলার বিধির যে খসড়া দিয়েছেন সেটা প্রধান বিচারপতি ফেরত পাঠিয়েছেন বলে আমরা খবর দেখেছি। প্রধান বিচারপতির মন্তব্য হচ্ছে যে এটা হাইকোর্ট বা উচ্চ আদালতের বিচারপতিদের মানে হাত বেঁধে দেওয়ার মতো অবস্থা। এরই জবাবে আইনমন্ত্রী বলেছেন যে প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে যেতে চায়। এখন যেই রায়ের ভিত্তিতে আজকে এই বিধির খসড়া নিয়ে টানা হেঁচড়া চলছে, সেই রায়ের প্রধান বিচারপতি চাচ্ছেন সেই রায়ের আলোকেই যে শৃঙ্খলা বিধিটা তৈরি করা হোক, কিন্তু সরকার তার সরকারের ক্ষমতাটা রেখে দিতে চাইছে। আমার মনে হয় যে এই নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের এই পর্যায়ের এই দ্বন্দ্বটা, এটা আমার মনে হয় যে একটা খুব চূড়ান্ত পর্যায়ে চলে গেল এবং আমরা জানি না এর সমাধান কি হবে।
আমি দ্বন্দ্বের জায়গাটা পরে আসছি, তার আগে বলি যেটি আইনমন্ত্রী বলছেন আপনার অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা, চাকুরি বিধি, বদলি এসবের ব্যাপারে। তো তিনি বলছেন যে 116 অনুচ্ছেদ যেটি সংবিধানের, সেই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির হাতে এই কর্তৃত্ব, এবং রাষ্ট্রপতির পক্ষে এই কাজটি আইন মন্ত্রণালয় করে বা আইনমন্ত্রী করেন। তো সেটি তারা পরিবর্তন করে হাইকোর্টে নিতে চান। তখন আইনমন্ত্রী বলেছেন যে তাহলে তো রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে নেওয়া হলো। এখন যে বিতর্কটা দুপক্ষের, যে 72 সালের সংবিধানে এটি ছিল সুপ্রিম কোর্টের হাতে, পরে তো অনেক পরিবর্তন হয়ে সেটি চলে গেল রাষ্ট্রপতির হাতে। এখন ওই অনুচ্ছেদ বাতিল করে সংবিধান সংশোধন না করা পর্যন্ত তো এই বিধি অনুযায়ী কাজ করতে হবে। সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিভাবে চান যে এই রাষ্ট্রপতি কর্তৃত্ব তারা নিয়ে নেবেন, সেই প্রশ্নটি আইনমন্ত্রী তুলেছেন। তো এটা আইনি ব্যাপার, তারা নিশ্চয়ই বুঝবেন। কিন্তু যে বিষয়টা আমার কাছে নাগরিক হিসেবে খুব উদ্বেগের মনে হয়, শওকত ভাই বলছিলেন যে নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগের বিরোধ দ্বন্দ্ব, এমন সব কথা আমরা শুনছি দুপক্ষ থেকে। এতে করে কিন্তু সাধারণ মানুষের উপরে খুব খারাপ প্রভাব পড়ে, বিশেষ করে বিচার বিভাগ নিয়ে। এখন বিচার বিভাগ নিয়ে যখন নির্বাহী বিভাগ কথা বলে, সেটাও যেমন খারাপ প্রভাব পড়ে, আবার বিচার বিভাগ যখন বিচারিক বিষয় নিয়ে যতটা না, তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলেন, এবং এই উক্তিগুলো যখন প্রকাশ্যে করেন, গণমাধ্যমে আসেন, তখন মানুষের ধারণা কি হবে সর্বোচ্চ আদালত সম্পর্কে। হাইকোর্ট উঠিয়ে দেন, এগুলো তো ঝগড়াঝাটির কথাবার্তা, প্রধান বিচারপতি বলেছেন, তাহলে হাইকোর্ট উঠিয়ে দেন। আমি বলছি যে এই বিরোধগুলো তো ক্লোজ ডোরে, গোপনে আপনার মিটমাট হওয়ার কথা। এগুলো প্রকাশ্যে যখন হয়, গণমাধ্যমে আসে, দুপক্ষ সম্পর্কে মানুষের ধারণা খারাপ হয়। সবাইকে ধন্যবাদ। পরামর্শ দিয়েছেন, নিশ্চয়ই এই নির্বাচনকে গ্রহণযোগ্য একটি নির্বাচন করার জন্যই পরামর্শটা দিয়েছেন। এখন নির্বাচন যদি একতরফা হয়, তাহলে সেখানে নির্বাচন কমিশনের এই করা উচিত, এই ভালো কাজ করা উচিত, সেগুলো তো কোনো ফলদায়ক হবে না। আমার মনে হয় যে প্রশ্নটি সেই বিষয়ে কি আপনারা কোনো পরামর্শ রেখেছেন? পুরোপুরি শুনতে পেরেছেন কিনা অধ্যাপক সাদেকুল হাসান? জি হ্যাঁ, প্রশ্নটি অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমি মনে করি। আমাদের আলোচনা বা সুপারিশমূলক বক্তব্যে এই বিষয়টি কিন্তু স্পষ্টভাবে উঠে এসেছে সবার বক্তব্যেই, যে নির্বাচনটি হতে হবে অন্তর্ভুক্তিমূলক এবং সবার অংশগ্রহণমূলক, এবং সেই জন্যে একটা অনুঘটক সম ভূমিকা নির্বাচন কমিশনকে পালন করতে হবে, এই কথাটা স্পষ্ট করে বলা আছে। এবং আপনি যেটা বলছেন যে একতরফা নির্বাচন, না, একতরফা নির্বাচনকে আমরা বা আমি ব্যক্তিগতভাবে সেটা নির্বাচন বলবো না আর কি। নির্বাচন মানেই হচ্ছে অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এই লক্ষ্যে সবাই কিন্তু কথা বলেছেন আর কি। অনেক ধন্যবাদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। কিছু এই প্রসঙ্গে এখনো বলবার কি সময় এসছে? এই আলাপ নিয়ে আমরা মনে হয় আরো কিছুদিন পার হতে হবে। সেটা যাক, আজকের আলোচনা নিয়ে একটু বলে শেষ করি যে আজকে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল তার অর্ধেক লোকই যাননি। তার মানে যে যাদের নাম আমরা দেখছি গেছেন, তারা প্রত্যেকে সমাজের বিশিষ্ট ব্যক্তি, এবং যে নামগুলো দেখছি প্রত্যেককে সবাই চেনেন। এবং এখানে আমি বলবো যে দলমত নির্বিশেষে সব ধরনের ব্যক্তিত্বদেরকেই আমন্ত্রণ জানানো হয়েছে, আরো হয়তো ছিলেন। তাহলে 59 জনকে দাওয়াত দিয়ে ওখানে 30 জন এসেছেন, অর্ধেক, সেটা তাদের উদ্যোগের ক্ষেত্রে একটা নিশ্চয়ই ব্যর্থতাই আমি বলবো। তার মধ্যে আবার দাওয়াত পাননি এরকম 2 জন ঢুকে গেছেন, ঢুকে গিয়ে বক্তৃতা দিয়েছেন, সিগনেচারও করেছেন, পরে চিহ্নিত করার পর তাদেরকে বের করে দিয়েছেন। তাহলে মানে আমি বলছি যে প্রস্তুতির দিক থেকে তাদের যথেষ্ট সচেতন এবং গুরুত্ব থাকার ব্যাপার ছিল। আমার একটা বিষয় বলে আমি শেষ করবো, অনেক রকমের সুপারিশ আছে, নিশ্চয়ই আরো অনেকে সুপারিশ দেবে, সব সুপারিশ শেষ করে চূড়ান্ত করবে, তারপর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন করা যায়। তার সাথে আরো অনেক বিষয় আছে, আইন শৃঙ্খলা, সবার অংশগ্রহণ, এগুলো তো আসবেই। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার আজকের বৈঠকের পরে সাংবাদিকদের উদ্দেশ্যে যেটা বলেছেন, সেখানে একটা বিষয় নিয়ে আমার একটু প্রশ্ন আছে। তিনি বলেছেন যে সবার এই সুপারিশ বাস্তবায়ন করার জন্য সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দরকার হলে সরকারের সাথে সমঝোতা করা হবে। নির্বাচন কমিশন সরকারের সাথে কি সমঝোতা করবে? নির্বাচন কমিশনের যে সাংবিধানিক ক্ষমতা আছে, সংবিধান অনুযায়ী যে কর্তৃত্ব তার আছে, সেটি প্রয়োগ করলেই তো হয়। এবং সেই সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করার জন্য যা যা প্রয়োজন তখন সরকারের কাছে চাইবে, এবং ওই সময় সরকার কিন্তু ওটা অন্তর্বর্তীকালীন সরকার, দলীয় হোক আর নির্দলীয় হোক, নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে তারা কাজ করবে, তাদের প্রয়োজনে তাদের কর্তৃত্ব অনুযায়ী যা যা লাগে সেগুলো দেবে। সেই কথাটা সাহসের সাথে বলতে পারলেন না, সরকারের সাথে প্রয়োজনে এগুলো সমঝোতা করব। তার মানে কি আমি চাইলাম ভাই দেন, না দিলেন মানে পেলাম না, বিষয়টা কি এরকম? তাহলে ওই জায়গায় নির্বাচন কমিশনের বা প্রধান নির্বাচন কমিশনার যে শক্ত অবস্থান, গার্ডসটা এবং সাহসটা জোগানোর বিষয়টা আমার মনে হয় এই বক্তব্যে খুব একটা পাওয়া যায়নি। না, এটা প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, আমি কথাটা শুনিনি, এটা
নাজমুল আশরাফ যেভাবে বলেছে, তিনি যদি বলেন যে সরকারের সঙ্গে সমঝোতা করে এটা করব, এটা আমার মনে হয় যে এই বক্তব্য নিয়ে এটা আলোচনার সুযোগ রয়ে গেছে যে উনি আসলে কি মিন করতে চাইলেন এটা। এবং এটা যেটা আমাদের প্রফেসর আনোয়ার হোসেন সাহেব বলেছেন যে প্রায় সবাই বলেছে যে অন্তর্ভুক্তিমূলক সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন, সেই ক্ষেত্রে এই তাগিদটা সবাই দিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন কিনা সেটা ওনার বিষয়। তবে আমরা নির্বাচন কমিশনের দিকে আমরা তাকিয়ে থাকব যে সামনের সংলাপগুলো এবং সংলাপগুলোর পরিপ্রেক্ষিতে তারা কি ধরনের সুপারিশমালা সরকারের জন্য তৈরি করেন। একটা হচ্ছে আইনি সংশোধনের সুপারিশমালা, আরেকটা হচ্ছে আইনের বাইরে যে রাজনৈতিক সংকটটা আছে, যে দলগুলো বলছে যে সহায়ক সরকার। ৭১ জানালে দুঃখিত, ৭১ জানালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে মিথিলা ফারজানা। এবং যারা ৭১ জার্নাল দেখেন এবং যারা ৭১ জার্নাল দেখেন না, তাদের দুপক্ষের জন্যই বলছি যে ৭১ জার্নাল সারাদিনকার খবরাখবরগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে সেটি একদম ঠিক খবরের মতো করে না, বরং খবরের চেয়ে বেশি কিছু জানাবার চেষ্টা করে, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর বলে সারাদিন পত্রপত্রিকা, গণমাধ্যম এবং অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশন সব জায়গায় এসেছে। আপনারা যেগুলো বেশি করে দেখতে চান, শুনতে চান। আজকে ৭১ জার্নালের টেবিলে যারা যোগ দিয়েছেন তারা হলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ এবং সাংবাদিক নাজমুল আশরাফ। আপনাদের দুজনকে ৭১ জার্নালে স্বাগত জানিয়ে রাখছি। তবে একটু জানিয়ে রাখছি দর্শক আপনাদেরকে www.facebook.com/৭১ জার্নাল এই ওয়েব পেজটি খোলা আছে, আপনারা সেখানে লাইভ দেখতে পারেন এবং সেখানে আপনারা প্রশ্ন করতে পারেন, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, আপনারা জানাতে পারেন আপনারা কি বিষয়ে শুনতে চান আলাপ আলোচনা। আজকের এটি একটু বলে রাখা দরকার যে আজকের প্রধান খবরগুলোর মধ্যে কোন কোন বিষয়ে আপনাদের জানবার আগ্রহ আছে সেটি হয়তো আপনারা জানাতে পারেন আমাদেরকে, কিন্তু ঠিক আজকের খবর নয়, এরকম ঘটনা নিয়ে সাধারণত আমরা ৭১ জার্নালে আলাপ করি না। আজকে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে নির্বাচন কমিশন সংলাপ শুরু করেছে, আনুষ্ঠানিক সংলাপ শুরু করেছে এবং আজকে থেকে পরবর্তী যতদিন পর্যন্ত সংলাপ চলবে নির্বাচন কমিশন জানাচ্ছে যে সেই সংলাপগুলোর একটি সার সংক্ষেপ জানিয়ে দেওয়া হবে বিভিন্ন রাজনৈতিক দলকে। আজকের এই সংলাপে উপস্থিত ছিলেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা তাকে যুক্ত করে নিচ্ছি এবং যুক্ত করে নিয়েই এই আলাপটি চালাতে চাই। খুব সম্ভবত এখনও আমরা যুক্ত করে নিতে পারিনি, যুক্ত করে নিতে পারলেই কথাটি শুরু করব। তবে জনাব শওকত মাহমুদ, আপনাকে দিয়ে শুরু করছি। আপনি কতটা আশাবাদী এই সংলাপের ব্যাপারে? আসলে আমার মনে হয় ডক্টর আনোয়ার হোসেনের বক্তব্য শুনলে ভালো হতো এবং আমিও আসলে শুনবো। আমরা যেখানে সংলাপটি হয়েছে, কি পরিবেশে হয়েছে, কেমন হয়েছে সেটা এখনো আমি ঠিক জানি না, আমরা যেহেতু উপস্থিত ছিলাম না। তবে নির্বাচন কমিশন যে রোড ম্যাপ ঘোষণা করেছে সেই রোড ম্যাপের অংশ হিসেবে তারা এই সংলাপের আয়োজন করেছে এবং ইতিপূর্বে যে নির্বাচনগুলো হয়েছে, জাতীয় নির্বাচন, এমনকি স্থানীয় সংস্থার নির্বাচনের আগেও সুশীল সমাজের সঙ্গে মত বিনিময়ের ঘটনা ঘটেছে এবং আজকে প্রায় দিনব্যাপী এই সংলাপ চলেছে। আমি যেটা মানে টিভি চ্যানেলে এক ঝলক দেখেছি সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনকে মানে রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনের জন্য কি কি করা উচিত সেগুলির ব্যাপারে তারা পরামর্শ দিয়েছেন। ২ নম্বর হচ্ছে যে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে নির্বাচন কমিশন কি করতে পারে সেই বিষয়ে তারা প্রস্তাবনা রেখেছেন, অসংখ্য প্রস্তাবনা। এখন প্রস্তাবনাগুলো কি কি ছিল এটা যারা ছিলেন তারা বলতে পারবেন এবং আরপিও বা গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনীর কথাও তারা বলেছেন এবং আমি এরকমও দেখেছি সেনা মোতায়েনের কথাটি এসছে। কারণ সেনা মোতায়েন করতে গেলে আরপিওতে যে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা ছিল সেই সংজ্ঞা থেকে সেনাবাহিনীকে বাইরে রাখা হয়েছিল, এখন সেটা সংশোধন করে আবার অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে এবং না ভোট, তারপরে আরও কি কি বলেছেন আর কি। তো আমার মনে হয় যেহেতু সংলাপ শুরু হয়েছে, সংলাপের মধ্যে অনেক ধরনের প্রস্তাব আসবে। আর নির্বাচন কমিশন যেটা বলেছে আমি শুনেছি, আমি আরেকটি চ্যানেলে আজকে ছিলাম, যে পর্যবেক্ষক সংস্থা ব্রতির নির্বাহী পরিচালক বলেছেন যে তারা পর্যবেক্ষণের ক্ষেত্রেও একটা প্রস্তাব দিয়েছেন এবং দ্বিতীয়ত নির্বাচন কমিশন নিজে বলেছে যে তাদের আজকে নিজেদের বলার কিছু নেই, বরং তারা শুনবেন। তো সেই শোনাটা কিরকম হয়েছে আমার মনে হয় ডক্টর আনোয়ার হোসেনের বক্তব্যের পর তদারকি করা এবং গণমাধ্যমে কি ধরনের রিপোর্ট পরিবেশন করছে সেই কিভাবে করবে সেটিও নির্বাচনী আচরণ বিধিতে যুক্ত করা।
সোশ্যাল মিডিয়ার উপর নিয়ন্ত্রণের কোনো সুযোগ নাই এখনকার দুনিয়াতে, তারপরে চাইলে সরকার ধরেন কারিগরিভাবে এটার কর্তৃত্ব নিতে পারে। কিন্তু গণমাধ্যম যেভাবে কাজ করছে, গণমাধ্যম যদি দায়িত্বহীন কাজ করে তার জন্য যথেষ্ট পরিমাণে আইন কানুন আছে। এখন নির্বাচন কাভার করার ক্ষেত্রে যদি গণমাধ্যম ভুল সংবাদ, বিভ্রান্তিকর সংবাদ উল্টাপাল্টা করে তার জন্য অনেক ব্যবস্থা আছে। নির্বাচনী আচরণ বিধির মধ্যে গণমাধ্যমকে নিয়ে এসে কি নির্বাচন কমিশন কি করতে চায়, কমিশন করতে চায় না, যারা সুপারিশ দিয়েছেন তারা কি বুঝাতে চান যে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে গণমাধ্যম কাজ করবে, বিষয়টা কিরকম? অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। গণমাধ্যম নিয়ে আজকে তেমন একটা আলোচনা হয়নি, কারণ আমরা জেনেছি যে গণমাধ্যমের সঙ্গে নির্বাচন কমিশন স্বতন্ত্রভাবে একটা আলোচনা করবে। তবে এটা পরিষ্কার হয়েছে যে গণমাধ্যমের একটা ভূমিকা যে আছে এই ধরনের কর্মকাণ্ড বা কর্মযজ্ঞে, আমি বলবো নির্বাচন একটা বিশাল কর্মযজ্ঞ। তো সেই সুবাদে গণমাধ্যমের মাধ্যমেই আমরা নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য খুঁজে পাই, আমাদের কাছে হাজির থাকে, এবং সেই জন্য গণমাধ্যমের একটা বিশেষ ভূমিকা আছে। এই কথাটা অনেকের কথা নিহিতার্থ হিসেবে উঠে এসেছে আজকের আলোচনায়। তবে গণমাধ্যম কিন্তু এই জন্যই গণমাধ্যম বলা হয় যে গণমাধ্যম জনগণের প্রতিনিধিত্ব করে। সেই জায়গাটিতে গণমাধ্যম নির্বাচনের একটি অংশী হিসেবে বা স্টেক হোল্ডার হিসেবে কাজ করে। এবং শুধু তাই নয়, গণমাধ্যমের মধ্য দিয়ে যে নির্বাচনের আমরা যাকে বলি সমতল ক্রীড়াভূমি, সেই সমতল ক্রীড়াভূমি বা লেভেল প্লেইং ফিল্ড সেটি তৈরি হচ্ছে কিনা সেটি সম্পর্কে কিন্তু আমরা গণমাধ্যম তো স্যার যেটি বাস্তবতা, মাঠের বাস্তবতা সেগুলোই তুলে ধরে। সেখানে যদি কেউ দায়িত্ব জ্ঞানহীন হয় তার জন্য ব্যবস্থা নেওয়া যেতেই পারে। কিন্তু আমি বিডি নিউজে বরাদ দিয়ে বলছিলাম, এখানে বলা হচ্ছে গণমাধ্যমে প্রার্থী ও দল নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন রোধে আচরণবিধিতে যুক্ত করা। আর প্রথম আলোতে বলা হয়েছে যে গণমাধ্যম কোনো নির্দিষ্ট ব্যক্তি দলের পক্ষে কাজ করে কিনা সেটা দেখা। তো এই বিষয়গুলো কি নির্বাচনের আচরণ বিধির মধ্যে পড়ে? এটা তো গণমাধ্যমের যেই সুস্থ চর্চা তার ভিতরেই আসে। আমি বলছিলাম যে গণমাধ্যম মানে জনগণের প্রতিনিধিত্ব করা মাধ্যম, কাজে অবধারিতভাবে গণমাধ্যম কখনোই কোনো বিশেষ ব্যক্তি, দল, গোষ্ঠী, মহলের প্রতিনিধিত্ব করতে পারে না। দেশ এবং জনগণের স্বার্থেই গণমাধ্যম তথ্য সরবরাহ করবে, হাজির করবে বা কথা বলবে। সুতরাং এ বিষয়ে কোনো দ্বিমত থাকবার কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। তবে মাঠের বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশে গণমাধ্যমের যে পরিবেশ পরিস্থিতি, তাতে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক পত্রপত্রিকা বিশেষ দল, গোষ্ঠী বা মহলের প্রতিনিধিত্ব করে। সেটি কিন্তু অনাকাঙ্ক্ষিত ব্যাপার। অবস্থানও সেইভাবে থাকে না। স্যার, আমার এটি একটি আদর্শিক প্রশ্ন। আমি শুধু একটি বিষয় জানতে চাই জনাব নাজমুল সাহেব, যেটি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন আপনি এখনো উল্লেখ করেননি, নির্বাচনকালীন সময়ে সেনা মোতায়েন প্রসঙ্গে কি ধরনের আলাপ এসছে? না, বাস্তবতার কথা তো আমি স্বীকারই করে দিচ্ছি যে বাস্তবতার প্রেক্ষাপটে আমরা যে দৃশ্যপটটি পাই সেটি অনাকাঙ্ক্ষিত। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে নির্বাচনের মতো জাতীয় গুরুত্বপূর্ণ একটি বিষয় গণমাধ্যমের কাছে থেকে আমরা যে ভূমিকাটি আশা করব সেটি সম্পূর্ণ গণমুখী ভূমিকা। আমি একটু জানতে চাচ্ছিলাম সেনা মোতায়েন প্রসঙ্গে কি কথা হয়েছে? না, ব্যাপারটা হচ্ছে যে গণমাধ্যম কিভাবে কাজ করবে সে ব্যাপারে কিন্তু নিয়ন্ত্রণ আরোপ করা বেশ কঠিন আমি মনে করি। গণমাধ্যম নিজস্ব পদ্ধতিতেই চলে এবং গণমাধ্যমের দিক নির্দেশ। আমি সেনা মোতায়েন প্রসঙ্গে কথা বলছিলাম, সেনা মোতায়েন প্রসঙ্গে জানতে চাচ্ছিলাম নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে কি ধরনের মতামত দিয়েছেন আজকের আলোচকরা? বেশিরভাগ আলোচকরাই বলেছেন কিনা, নাকি বিচ্ছিন্নভাবে? মতামতের মধ্যে আমি বড় যে জায়গাগুলো সেটি হচ্ছে অনেকটাই লক্ষ্য করেছি যে প্রথমত নির্বাচন কমিশন যেন শক্ত, সমর্থ, স্বাধীন হিসেবে কাজ করে তা নিয়ে একটা ঐকমত্য আমরা লক্ষ্য করেছি। আরেকটি হচ্ছে যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ
তৈরি করবার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। এবং নির্বাচন কমিশন নির্বাচনের সময় যে কতগুলো নেতিবাচক উপাদান আমাদের নির্বাচনকে প্রভাবিত করে সে সম্পর্কে সচেতন থাকতে হবে। যেমন আমি ব্যক্তিগতভাবে বলেছি যে অবৈধ অর্থ, অস্ত্র, পেশি শক্তি, সেনা মোতায়েন প্রসঙ্গে কি কথা হয়েছে অধ্যাপক আনোয়ার হোসেন? নির্বাচনের চিকনগুনিয়া আর কি, তো এগুলো সম্পর্কে একটু সচেতন থাকতে হবে এবং প্রয়োজনীয় অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে কি কথা হয়েছে? আবার একটু বলুন। সেনা মোতায়েন, নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা। না, এটা আমি শুনতে পাইনি, ভালো করে বলুন। আজকের বৈঠকে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে কি ধরনের প্রস্তাব এসেছে? সেনাবাহিনী সম্পর্কে যে মতটি এসেছে আমি মনে করি গণমাধ্যমে সঠিকভাবে আসেনি কথাটা। সবাই কিন্তু এক ধরনের ঐকমত্য পোষণ করেছেন যে সেনাবাহিনী অন্ততপক্ষে সরাসরি রাজনৈতিক ভূমিকায় সম্পৃক্ত করা উচিত নয়, এবং তাতে করে সেনাবাহিনীর পেশাদারিত্ব প্রশ্নবিদ্ধ হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। তবে এটা ঠিক যে যদি কোনো অনিবার্য জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকার প্রয়োজন হয়, সেনাবাহিনী থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে, এবং এই মতটা আমারও ছিল। তো আমার মনে হয় যে এটা পরিষ্কার হচ্ছে। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে। উনি কি শুনতে পাচ্ছেন? তাহলে আমার একটা জিজ্ঞাসা ছিল। জিজ্ঞেস করতে পারেন, আমি জানি না উনি শুনতে পাবেন। আচ্ছা, আমি প্রফেসর আনোয়ার হোসেন সাহেবকে একটু জিজ্ঞেস করতে চাই যে আপনি বলেছেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের করণীয় আছে। এখন এই সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের করণীয় যে তার সামনে যে আইন আছে সেই আইনের পর্যালোচনা পূর্বক যে আইনের ক ধারায় সংশোধন, গ ধারায় সংশোধন, এগুলো করে নির্বাচনকে সুষ্ঠু করা। কিন্তু নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক এবং এই নির্বাচনকে গ্রহণযোগ্য করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে আপনারা এমন কোনো সুপারিশ রেখেছেন কিনা? কারণ আপনারা সুশীল সমাজের, নাগরিক সমাজের প্রতিনিধিবর্গ। তো এই অভিযান সমাজ শুধুমাত্র নির্বাচন কমিশনকে কি কি করণীয় সেটাই বলেছেন, না নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য যে এর বাইরে যে যেই কাঠামোতে, যেই সরকারের অধীনে বা যেই ব্যবস্থাপনার অধীনে বা নির্বাচন কমিশন যাদের সহায়তায় নির্বাচনটা করবেন সেটা কি ধরনের হওয়া উচিত, এই ধরনের কোনো আলোচনা হয়েছে কিনা? কারণ আপনারা যখন আমরা নিশ্চয়ই ডক্টর আনোয়ার হোসেনকে যখনই যুক্ত করে নিতে পারবো তখনই শুনতে পারবো, কিন্তু জনাব নাজমুল আশরাফ আমরা পেয়ে গেছি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেনকে। আমার মনে হয় তার কথাটাই আগে শুনিনি। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। যেটি জনাব, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? শুনতে পাচ্ছেন আমার কথা? পাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। আমি শুরু করছি আসলে জনাব শওকত মাহমুদ যে প্রশ্নগুলো জানতে চেয়েছেন সেগুলো দিয়ে শুরু করছি। আজকে পরিবেশটি কেমন ছিল, এবং যেটি আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে শুনেছি যে তারা বারবারই বলেছেন যে তারা শুনতে চান, তারা বলবেন না কিছু, সেই বিষয়টি কি নিশ্চিত করা গেছে কিনা? আমরা যারা আলোচনায় আমন্ত্রিত হয়েছিলাম সংখ্যায় তো বেশ ছিল, তবে পরিবেশটি সম্পর্কে কথা বলতে গেলে আমি বলবো বেশ ভালো পরিবেশ ছিল। কারণ সময়ের একটা সংক্ষিপ্ততা ছিল ঠিকই, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম যে সবাই খুব সুনির্দিষ্ট প্রস্তাব ভিত্তিক সংক্ষিপ্ত বক্তব্য রেখেছে, এবং অজস্র অসংখ্য সদর্থক সুপারিশমালা কিন্তু চলে এসেছে। মত এবং পথের ভিন্নতা সত্ত্বেও বেশ কিছু ঐকমত্য ভিত্তিক প্রস্তাব উঠে এসেছে। সেই জন্য আমি বলবো যে সামগ্রিক আলোচনাটাই সেটি কেমন? অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, কি ধরনের ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবগুলো এসছে? না, এই আলোচনায় প্রস্তাবের মধ্যে অনেক কিছুই তো এসেছে। তবে যতগুলো প্রস্তাব নিয়ে ঐকমত্য আছে তার মধ্যে একটি হচ্ছে যে না ভোটের প্রচলন হওয়া উচিত বলে এটা অনেকেই বলেছেন, এবং আমি ব্যক্তিগতভাবেও এই না ভোটের পক্ষে আমার অভিমত ব্যক্ত করেছি। কারণ এই জন্যে যে গণতন্ত্র মানেই হচ্ছে
প্রতিনিধিত্বমূলক সরকার, আর প্রতিনিধিত্ব মানেই হচ্ছে জনগণের অভিমতের প্রতিনিধিত্ব। তো জনগণ যদি হ্যাঁ বা না অভিমত দুটোই পোষণ করে থাকে, তার প্রতিফলনের সুযোগ অবশ্যই থাকতে হয়। সেই সুবাদে অনেকেই না ভোটের কথা বলেছেন। এছাড়া আর একটি ঐকমত্য বেশ লক্ষ্য করা গেছে, সেটি হচ্ছে যে নির্বাচন কমিশন যেন যথেষ্ট শক্তিশালী স্বাধীন ভূমিকা পালন করতে পারে। আমার যেটা বক্তব্য ছিল যে সংবিধানের 118(4) ধারা অনুযায়ী নির্বাচন কমিশন স্বাধীন, এবং আমি বলবার চেষ্টা করেছি যে এই স্বাধীন শব্দটির নির্গলিতার্থ অবশ্যই অনুধাবন করতে হবে নির্বাচন কমিশনকে। তো নির্বাচন কমিশন যদি যথেষ্ট স্বাধীন নিরপেক্ষ থাকে, তাহলে আমরা একটা কাঙ্ক্ষিত মানের নির্বাচন পেতে পারি। অবশ্য এটাকেও অস্বীকার করেননি যে নির্বাচন কমিশন এককভাবে স্বাধীন দৃঢ় থাকলেই যে ভালো নির্বাচন হবে তা নয়, বরং নির্বাচন সংশ্লিষ্ট যে মহলগুলো আছে সবারই ঐকান্তিক সদিচ্ছা থাকার প্রয়োজন বলে মনে করেন আর কি। এটা বাস্তবসম্মত। আমার একটা প্রশ্ন আছে, যে বৈঠকটি আজকে হলো, মানে যে বৈঠকটির মাধ্যমে যাত্রা শুরু হলো, সেটি খুবই ভালো উদ্যোগ। সমাজের সব ধরনের মানুষের মতামত যদি নেওয়া হয় এবং সবশেষ রাজনীতিবিদদের মতামত তো অবশ্যই নেওয়া হবে, তাতে করে একটা ভালো নির্বাচনের জন্য এত সব মানুষের বুদ্ধির ফল যদি কাজে লাগানো যায়, নিশ্চয়ই সেটি একটি ভালো নির্বাচন হবে। আপনারা পরামর্শ দিয়ে আসছেন, বাস্তবায়ন কি হবে আমরা সেটা দেখব। আজকে যে পরামর্শগুলো এসেছে, আপনি বলছিলেন যে বেশিরভাগই খুব সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে। আমি বিডি নিউজে দেখছি উল্লেখযোগ্য যে প্রস্তাবগুলো, তার মধ্যে দুটো বিষয় নিয়ে আমার একটু জানার বা উদ্বেগ আছে। একটি বলা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া